কন্টিনিউ। ওয়েলকাম এভরিওয়ান, কেমিস্ট্রি প্র্যাকটিস সেটের আরো একটা নতুন ক্লাসে সবাইকে স্বাগত। তাহলে আজকে আমরা মূলত কেমিক্যাল বন্ডিং এর উপরে প্র্যাকটিস সেট কিছু আমরা কোশ্চেন প্র্যাকটিস করব। তাহলে হ্যাঁ, কে কি বলছিলে বলো, শুনতে পাচ্ছ সবাই? আমি বলছি স্যার আজকে ক্লাসটা রেকর্ডেড। হ্যাঁ হ্যাঁ, আজকেও এই ক্লাসটা রেকর্ডেড ক্লাস হবে, তোমরা সবাই পেয়ে যাবে ক্লাস, অসুবিধা নেই, রেকর্ডেড ক্লাসই হচ্ছে। তাহলে আজকে আমরা ক্লাস শুরু করি, চলো শুরু করা যাক। আশা করি সবাই ভালো আছো। আমি বকুল ইসলাম, তোমাদের কেমিস্ট্রি ক্লাসে আজকে তোমাদের কোশ্চেন গুলো সলভ করাবো। তাহলে দেখো, সমযোজী প্রথম প্রশ্ন যেটা দিয়েছে যে সমযোজী চরিত্রের সঠিক ক্রম কোনটা। তাহলে সমযোজী চরিত্রের ক্রম কি হবে? তাহলে লোয়ার থেকে হায়ারের দিকে, অর্থাৎ নিম্ন থেকে উচ্চর দিকে দিয়েছে, ঊর্ধ্বক্রমে ওরা সাজাতে বলেছে। তাহলে কোনটা বেশি কোনটা কম? তাহলে সমযোজী চরিত্র কি হবে সেটা আমরা ফ্যাজানের সূত্র থেকে ব্যাখ্যা করতে পারি। তাহলে কোনো একটা যৌগের মধ্যে সমযোজী চরিত্র বেশি হবে না কোভ্যালেন্ট এই তোমার তড়িৎযোজী চরিত্র বেশি হবে, সেইটা আমরা ব্যাখ্যা করতে পারি কিসের সাহায্যে? সেইটা আমরা ব্যাখ্যা করতে পারি তোমার ফ্যাজানের যে সূত্র আমরা পড়েছি, সেই ফ্যাজানের সূত্রের সাহায্যে। ফ্যাজানের সূত্র যেটা, ফ্যাজানের সূত্র কি বলছে যে দেখো, কোনো একটা ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার বা ধ্রুবায়ন ক্ষমতা, এই ধ্রুবায়ন ক্ষমতাটা কিসের উপরে নির্ভর করে? তাহলে ধ্রুবায়ন ক্ষমতা ক্যাটায়নের চার্জ বাই রেডিয়াস, এই যে অনুপাত, এই অনুপাতটার উপরে নির্ভর করে। তাহলে চার্জ বাই, তাহলে আয়নের চার্জ বাই আয়নের রেডিয়াস, এই যে ভ্যালু, এই ভ্যালুটার উপরে ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা নির্ভর করে। তো আমরা জানি যে ধ্রুবায়ন ক্ষমতা ক্যাটায়নের যত বেশি হবে, সেই ক্যাটায়নের যে যৌগটা সেটা তত বেশি সমযোজী প্রকৃতির হয়। তাহলে আমাদের এখানে যে মৌলগুলো আছে এরা সব গ্রুপ 2 এলিমেন্ট। এই যে বেরিলিয়াম, এর নিচে রয়েছে ম্যাগনেসিয়াম, তার নিচে রয়েছে ক্যালসিয়াম, তারপরে স্ট্রনসিয়াম, তার নিচে রয়েছে বেরিয়াম। তাহলে এদের প্রত্যেকের কমন অক্সিডেশন স্টেট কত করে আছে? +2। প্রত্যেকটা এখানে যে যৌগগুলো আছে, তাহলে প্রত্যেকের চার্জ হচ্ছে কত করে? +2 করে। তাহলে দেখো, এইবার আমাদের আমরা দেখলাম যে প্রত্যেকটা ক্যাটায়নের ক্ষেত্রে চার্জের যে পরিমাণ, চার্জটা কিন্তু সবার ক্ষেত্রে সেম। তাহলে দেখতে হবে রেডিয়াস, রেডিয়াস যার কম তার ক্ষেত্রে এই যে অনুপাতটা, তাহলে আর এর ভ্যালু যত কম, এই যে পোলারাইজিং পাওয়ারটা কি হবে? তত বেশি হবে। তাহলে এদের মধ্যে বেরিলিয়াম তো গ্রুপ 2 তে অবস্থান করছে, ম্যাগনেসিয়াম গ্রুপ এই সরি বেরিলিয়াম তো সেকেন্ড পিরিয়ড, এটা থার্ড পিরিয়ড, এটা ফোর্থ, এটা ফিফথ। তাহলে যত শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে যাওয়া যায়, ক্যাটায়নের আকারটা তত বড় হয় বা রেডিয়াসটা তত বড় হয়। তাহলে রেডিয়াস যত বড় হবে, এই ধ্রুবায়ন ক্ষমতাটা তত হ্রাস পাবে বা ধ্রুবায়ন ক্ষমতা তত কমতে থাকবে। তাহলে এখানে আমরা যদি এই যে ফ্যাজানের সূত্র থেকে আমরা, এবারে উত্তরটা কি হবে আমাকে বলো তো দেখি, কোন উত্তরটা হবে বলো? সি হবে। একদম সি এর উত্তরটা হবে। তাহলে বেরিলিয়াম থেকে ম্যাগনেসিয়ামের আকার বড়, ম্যাগনেসিয়ামের থেকে ক্যালসিয়ামের আকার আরো বড়, স্ট্রনসিয়ামের আকারটা আরো বড়। আকার যত বড় হচ্ছে, ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা কমে যাচ্ছে। ধ্রুবায়ন ক্ষমতা যত কমবে, তত সমযোজী চরিত্র কমে যাবে, অর্থাৎ তড়িৎযোজী চরিত্র বাড়বে। তাহলে সমযোজী চরিত্রের ক্রম কোনটা হবে? অপশন সি এরটা। তাহলে এইটা হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার সবার এটা? পরেরটা দেখো, এ বি সি অক্সিজেন পরমাণুগুলির
কার্যকরী আধানের মান নির্ণয় করতে বলেছে। তাহলে এফেক্টিভ চার্জ বা ফর্মাল চার্জ যেটা, সেই ফর্মাল চার্জ আমরা কিভাবে এইটা গণনা করে থাকি। তাহলে ফর্মাল চার্জ গণনা করতে গেলে যেটা দেখতে হয় সেটা হলো যে তোমাকে প্রথমে দেখতে হবে ভ্যালেন্স শেলের ইলেকট্রন। তাহলে ফর্মাল চার্জ যেটা, ফর্মাল চার্জ ইকুয়াল টু কি হয়, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস নাম্বার অফ নন বন্ডিং ইলেকট্রন, নন বন্ডিং ইলেকট্রন মাইনাস নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন, বন্ডিং ইলেকট্রন বাই, তোমার এটা বন্ডিং ইলেকট্রন বাই 2 হবে। তাহলে এখানে আমরা যদি প্রথম অক্সিজেন পরমাণুটা নিই, অক্সিজেনের বাইরের কক্ষে দুটো লোন পেয়ার আছে, এখানে বাইরের কক্ষে কটা লোন পেয়ার, দুটো। দ্বিতীয়টায় লোন পেয়ার কটা হবে, লোন পেয়ার হবে একটা, দ্বিতীয়টায় লোন পেয়ার একটা। 3 নাম্বার অক্সিজেন যেটা, তার ক্ষেত্রে লোন পেয়ার রয়েছে টোটাল 6টা। লোন পেয়ার মানে 3টে রয়েছে, টোটাল ইলেকট্রন 6টা আছে। তাহলে আমরা প্রথমটার ক্ষেত্রে যদি ফর্মাল চার্জ বার করি, তাহলে অক্সিজেনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন, টোটাল 6টা ইলেকট্রন থাকে। তাহলে নাম্বার অফ ভ্যালেন্সের ইলেকট্রন কত হবে, 6 মাইনাস নাম্বার অফ নন বন্ডিং ইলেকট্রন, তাহলে যে ইলেকট্রন গুলো বন্ধনে পার্টিসিপেট করছে না। তাহলে এই যে দুটো, অর্থাৎ দুজোড়া আছে মানে 4টে, তাহলে নন বন্ডিং ইলেকট্রন কটা, 4টে, মাইনাস বন্ডিং ইলেকট্রন, এই অক্সিজেনের সাথে দুটো দুটো 4টে আছে, তাহলে বন্ডিং ইলেকট্রন বাই 2। তাহলে এটা যদি করা হয় কত হবে, 6 মাইনাস 6, অর্থাৎ এটা হয়ে যাবে কত, 0। তাহলে প্রথম যে অক্সিজেন তার মাথার উপরে ফর্মাল চার্জের পরিমাণটা কত আসবে, 0। পরেরটা বি পরমাণুটা যদি দেখা হয়, এর ক্ষেত্রে ফর্মাল চার্জ বি পরমাণুর ক্ষেত্রে কত হবে, তাহলে ভ্যালেন্সের ইলেকট্রন অক্সিজেনের কটা, 6টা, মাইনাস নাম্বার অফ নন বন্ডিং ইলেকট্রন কটা আছে অক্সিজেনের, দুটো, মাইনাস বন্ডিং ইলেকট্রন কটা, দুটো, তাহলে বন্ডিং ইলেকট্রন দুটো বলছি, 6টা বন্ডিং ইলেকট্রন। তাহলে এই যে বি পরমাণু এই দিকে দুটো দুটো 4টে, এই দিকে দুটো, তাহলে মোট 6টা বন্ডিং ইলেকট্রন, তাহলে 6/2 যদি করা হয় কত হবে, তাহলে এটা তোমার +1। তাহলে এই পরমাণুটার ফর্মাল চার্জ কত হবে, বি পরমাণুটা +1। তারপরেরটা যদি আমরা দেখি, পরেরটায় অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন 6টা, মাইনাস বন্ডিং ইলেকট্রন, তোমার নন বন্ডিং ইলেকট্রন কটা আছে, 6টা, আচ্ছা বন্ডিং ইলেকট্রন দুটো, তাহলে বন্ডিং ইলেকট্রন বাই 2 করলে কত হবে, এটা এটা হয়ে যাবে -1। তাহলে পরেরটার আধানের পরিমাণ কত হবে, -1। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, অপশন এটা হবে অ্যান্সার, অপশন এ। পরেরটা দেখা যাক, বলেছে KHF2, তাহলে KHF2 এই যে যৌগটা, এই যৌগে KHF2 যৌগে কি কি বন্ধন আছে, কি কি থাকতে পারে বলে মনে হয়। তাহলে যৌগটা আমরা যেটা নিয়েছি, যৌগটার সংকেত হলো কি, KHF2, এটাকে বলা হয় ফ্রেমির লবণ। তাহলে এই যৌগটাকে যদি ভাঙা হয়, ভাঙলে কি পাওয়া যাবে, K প্লাস প্লাস HF2 মাইনাস। তাহলে ক্যাটায়ন অ্যানায়ন এদের মধ্যে কি বন্ধন কাজ করবে, তোমার আয়নীয় বা তড়িৎযোজী বন্ধন, এদের মধ্যে যে আকর্ষণ বল সেটা হলো আয়নীয় বা তড়িৎযোজী, আয়নীয় বা তড়িৎযোজী আকর্ষণ বল কাজ করে। আচ্ছা HF2 মাইনাস, এইটাকে যদি ভাঙা হয়, তাহলে F মাইনাস এর সাথে HF যেটা এই অণুটা, তাহলে এই যে বন্ধনটা, এই বন্ধনটা হয় কোভ্যালেন্ট বা সমযোজী বন্ধন।
এই বন্ধনটা কি হবে? কোভ্যালেন্ট বা সমযোজী বন্ধন। এই বন্ধনটা কি হতে পারে? আমরা জানি যে হাইড্রোজেন বন্ধনের ডেফিনেশন জানা উচিত। তাহলে হাইড্রোজেন যখন কোনো একটি ইলেকট্রোনেগেটিভ, বিশেষ করে নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লুরিন, এদের সাথে যদি হাইড্রোজেন সমযোজী বন্ধন করে থাকে, তাহলে ওই তড়িৎ ঋণাত্মক পরমাণুর সাথে সমযোজী বন্ধন করে থাকা অবস্থায় পাশের ফ্লুরিন, অক্সিজেন বা নাইট্রোজেনের সাথে পাশের সে একই অণুর হতে পারে অথবা আলাদা অণুর হতে পারে, ফ্লুরিন, অক্সিজেন বা নাইট্রোজেনের সাথে এই যে দুর্বল একটা আয়নীয় প্রকৃতির বন্ধন তৈরি করে, এই বন্ধনটাকে বলা হয় হাইড্রোজেন বন্ধন। তাহলে আমরা এই যে যৌগটা পেলাম, এদের মধ্যে কয় ধরনের বন্ধন পেলাম? তাহলে KH2 যৌগটিকে ভাঙলে পাওয়া যাবে K+HF2-। তাহলে এদের মধ্যে ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন কাজ করে। আচ্ছা, হাইড্রোজেন এবং ফ্লুরিন এদের মধ্যে সমযোজী বন্ধন কাজ করবে। আর F- এর সাথে এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনের মাথার উপরে ডেল্টা প্লাস চার্জ থাকে, এর সাথে F- এর একটা দুর্বল আয়নীয় প্রকৃতির বন্ধন, এটাকে বলা হয় হাইড্রোজেন বন্ধন। তাহলে 3 প্রকারের বন্ধন এখানে দেখা গেল। কি কি বন্ধন আমরা দেখতে পেলাম? কি হবে অপশন? কোনটা হবে? শুনতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ স্যার, ঠিক আছে। সি হবে, সি তাহলে হবে। অপশন সি হবে সমযোজী, তড়িৎযোজী এবং হাইড্রোজেন বন্ধন। বোঝা গেছে? ক্লিয়ার সবার? স্যার একটা প্রশ্ন করব? হ্যাঁ বলো। স্যার বলছি, খুব সিম্পল একটা প্রশ্ন কিন্তু তবুও, হুম স্যার সমযোজী বন্ধন আর তড়িৎযোজী বন্ধনের মধ্যে হুম কোন বন্ধনের আকর্ষণ বল স্যার বেশি হবে? অবশ্যই তড়িৎযোজী বন্ধনের আকর্ষণ বল বেশি হবে। কিন্তু স্যার তড়িৎযোজী বন্ধনের কোনো ডিরেকশন থাকে না। এই হ্যাঁ, বন্ডটা হলো একদম নন ডিরেকশনাল বন্ড। একদম তাহলে একদম একটা ক্যাটায়নকে ঘিরে অনেকগুলি অ্যানায়ন সুনির্দিষ্ট এবং সুশৃঙ্খল ভাবে সব দিক থেকে আকর্ষণ করে, ফলে এই বন্ধনটা অনেক বেশি শক্তিশালী হয়। অপরদিকে সমযোজী বন্ধন যখন তৈরি হয়, দুটো অরবিটালের ওভারল্যাপের মাধ্যমে হয়। তাহলে এটা যদি একটা পি অরবিটাল হয়, যেমন HCl, এই ক্লোরিনের পিজেড অরবিটালের সাথে হাইড্রোজেনের 1s অরবিটাল, এই ওভারল্যাপটা হয়। তাহলে এইটুকু জায়গার মধ্যে যে ওভারল্যাপ হয়, এই বন্ধনটা ডিরেকশন, এইটাকে ভাঙা তুলনামূলক অনেক ইজি। এইটুকু ভেঙে দিলে বন্ধনটা ভেঙে যাবে। কিন্তু তড়িৎযোজী বন্ধনের ক্ষেত্রে এমনটা হয় না, ওই জন্য তড়িৎযোজী বন্ধন অনেক বেশি শক্তিশালী হবে সমযোজী বন্ধনের তুলনায়। স্যার। চারের যদি কোশ্চেন, ঠিক আছে? হ্যাঁ স্যার, বলছি যদি ধরুন ওটা দ্বিবন্ধন আছে বা ত্রিবন্ধন আছে আর হ্যাঁ এক বন্ধন আছে সেটা তড়িৎযোজী, আর এই সমযোজী বন্ধনটা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে, সেটা N2 হতে পারে, আইদার অক্সিজেন হতে পারে, তাহলে হুম। এক্ষেত্রে কি হবে? যদি বন্ধন, সেক্ষেত্রে দেখতে হবে এক বন্ধনের তুলনায় দ্বিবন্ধনের এনার্জি বেশি হয়, এক বন্ধনের তুলনায় ডাবল বন্ডের এনার্জি বেশি হবে, ডাবল বন্ডের তুলনায় ট্রিপল বন্ডের এনার্জি বেশি হবে। তাহলে এইটা একদম। হচ্ছে এক বন্ধনের তুলনায় দ্বিবন্ধন শক্তিশালী, দ্বিবন্ধনের তুলনায় ত্রিবন্ধন আরো বেশি শক্তিশালী সেক্ষেত্রে। তাহলে এর পরের কোশ্চেন, লিথিয়াম। লিথিয়ামের হ্যালাইডগুলি কিছুটা সমযোজী বৈশিষ্ট্যযুক্ত। কিছুটা বলা ভুল, লিথিয়ামের বেশিরভাগ যৌগই সমযোজী বৈশিষ্ট্যযুক্ত হয়ে থাকে। তার কারণ একটু আগে যেমন আমরা বেরিলিয়ামের ক্ষেত্রে যেমন করলাম, তাহলে দেখো এই যে Li+, তারপরে হচ্ছে Na+, শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে গেলে K+, Rb+, Cs+, যত হচ্ছে ঠিক একই রকম ওই যে চার্জ বাই রেডিয়াস, এই মানটা কমতে থাকে। তাহলে লিথিয়ামের ক্ষেত্রে চার্জ বাই রেডিয়াস এই অনুপাতটা বেশি হয়, অর্থাৎ লিথিয়ামের পোলারাইজিং পাওয়ার বা যেটাকে ধ্রুবায়ন ক্ষমতা বলা হয়, সেই ধ্রুবায়ন ক্ষমতা Li+-এর সব থেকে বেশি। প্রায় লিথিয়ামের যৌগগুলো যেমন LiCl, এটা সমযোজী যৌগ, এ কিন্তু অ্যালকোহল বা জৈব দ্রাবকে দ্রবীভূত হয়। বাকিগুলো যেমন NaCl, KCl এগুলো আবার তড়িৎযোজী যৌগ। তার কারণ ওই একটাই Li+-এর উচ্চ ধ্রুবায়ন ক্ষমতা। তাহলে লিথিয়ামের হ্যালাইড গুলি
কিছুটা সমযোজী প্রকৃতির হয়ে থাকে, কারণ লিথিয়ামের দ্রবায়ন ক্ষমতা বেশি, এটা ঠিক কথা, কারণটাও ঠিক। তাহলে বক্তব্যটা প্রথমে বিবৃতিটা ঠিক আছে, লিথিয়ামের হ্যালাইডগুলি সমযোজী বৈশিষ্ট্যযুক্ত, তার কারণ Li প্লাস ও Cl মাইনাসের ইলেকট্রন পরিমণ্ডলকে অনেক বেশি বিকৃত করে নিজের দিকে ওভারল্যাপ করতে পারে। ওভারল্যাপের পরিমাণ, এক্সটেনশন অফ ওভারল্যাপ যত বেশি হয়, কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বেশি হয়। তাহলে অপরদিকে Li প্লাস এর ক্ষেত্রে কোভ্যালেন্ট ক্যারেক্টার সব থেকে বেশি হবে, Cs প্লাস এর ক্ষেত্রে কোভ্যালেন্ট ক্যারেক্টার সব থেকে কম হবে। তাহলে উপর থেকে নিচের দিকে নামলে সমযোজী চরিত্র হ্রাস পাবে, তড়িৎযোজী চরিত্র বৃদ্ধি পাবে। তাহলে LiCl হবে সমযোজী প্রকৃতির, CsCl হবে তড়িৎযোজী প্রকৃতির সব থেকে বেশি। তাহলে এটা কি হবে? এর অপশন হবে এ এবং আর উভয়ই সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা। পরেরটা, নিচের কোন প্রক্রিয়াটিতে বন্ধন ক্রম বৃদ্ধি পায় এবং পরাচুম্বকীয় বৈশিষ্ট্য ডায়াম্যাগনেটিকে পরিণত হয়? ডায়াম্যাগনেটিক মানে হলো সেখানে কোনো আনপেয়ার্ড বা অযুগ্ম ইলেকট্রন বা যে ইলেকট্রনগুলো সিঙ্গেল থাকে সেই সিঙ্গেল ইলেকট্রন থাকবে না। O2 ডায়াগ্রাম যদি করা হয়, O2 ডায়াগ্রাম করলে আমরা দেখতে পাবো O2 এর ক্ষেত্রে যেটা হয়ে থাকে ওর মলিকুলার অরবিটাল, এইগুলোর ক্ষেত্রে মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম বা যেটাকে মড থিওরি বলা হয় সেইটা আমাদেরকে জানতে হবে। তাহলে আমাদের এখানে যেটা ওরা দিয়েছে, অক্সিজেন দেওয়া আছে, O2 O2 মাইনাস NO প্লাস N2 এই সমস্ত তাহলে O2 এর ক্ষেত্রে দুটো অক্সিজেন পরমাণু, তাহলে আমরা যদি এইভাবে দেখাই, এদিকে একটা অক্সিজেন পরমাণু, এদিকে একটা অক্সিজেন পরমাণু, তার তিনটে পি অরবিটাল px py pz, এদিকে আর একটা অক্সিজেন পরমাণুর তিনটে পি অরবিটাল। তাহলে এবারে LCAO লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল মেনে এদের মধ্যে তোমার কম্বিনেশনটা হয়ে থাকে। তাহলে তিনটে পি অরবিটালের মধ্যে একটা px, একটা py আর একটা pz থাকে। তাহলে px এর সাথে px এর এই pz এর সাথে pz এর, এটা যদি pz হয়, আর একটা অক্সিজেন পরমাণু pz এর সাথে এই pz এর মুখোমুখি অভিলেপনের ফলে সিগমা বন্ড তৈরি হয়, এটা হচ্ছে সিগমা টু pz। বাকি দুটোর সাথে যেহেতু এদের সঙ্গে প্যারালালি থাকে px এবং py, সেই কারণে ওই দুটো পাই বন্ড তৈরি হয়। তাহলে এই জায়গাটা এটা হবে সিগমা বন্ড, আর বাকি px এর সাথে py এর পাই বন্ড। ঠিক একই রকম বন্ডিং যতগুলো হয়, তাহলে এগুলোকে বলা হয় অ্যাটমিক অরবিটাল। এইগুলো হলো দুটো অক্সিজেন পরমাণুর পারমাণবিক কক্ষক, আর মাঝখানে যেটা তৈরি হচ্ছে এগুলো হলো মলিকুলার অরবিটাল। এগুলো নিশ্চয়ই থিওরিতে স্যার করিয়েছেন, যে স্যার করিয়েছেন তিনি নিশ্চয়ই করিয়েছেন। আমাদের তো আজকে থিওরি না, আমাদের কোশ্চেন সলভ রিলেটেড একটু থিওরি। তাহলে আমাদের যদি আমরা দেখি, তাহলে এদিকে তিনটে অ্যাটমিক অরবিটাল, এদিকেও তিনটে অ্যাটমিক অরবিটাল, এই তিনটে মিলিত হয়ে 6টা মলিকুলার অরবিটাল তৈরি করবে। তাহলে যতগুলো অ্যাটমিক অরবিটালের ওভারল্যাপ হয় ততগুলো মলিকুলার অরবিটাল তৈরি হয়। তাহলে এক অক্সিজেন পরমাণুর পি অরবিটালে 4টে করে ইলেকট্রন থাকে, এইগুলো এক একটা ইলেকট্রন, এদিকেও এই অক্সিজেন পরমাণুর 4টে করে ইলেকট্রন থাকবে। এইবার মলিকুলার অরবিটাল যখন তৈরি হয়ে গেল তখন আর এইগুলো নেই, আমাদের অ্যাটমিক অরবিটালটাই শুধু আমরা দেখব। তাহলে এইদিকে 4টে ইলেকট্রন, এদিকেও 4টে ইলেকট্রন। তাহলে আব্বাও প্রিন্সিপাল অনুযায়ী ইলেকট্রনকে সাজাতে হয়। লোয়ার এনার্জির অরবিটালে ইলেকট্রন প্রথমে প্রবেশ করবে, ওইগুলো যখন কমপ্লিট হবে তখন নেক্সট হায়ার এনার্জির অরবিটালে ইলেকট্রন ঢুকবে। তাহলে এই দিকে 4টে, এদিকে 4টে, মোট 8টা ইলেকট্রন। তাহলে আমরা পরপর লোয়ার, তাহলে নিচের থেকে যত উপরের দিকে যাওয়া যায় এনার্জির ভ্যালু তত বাড়তে থাকে। তাহলে লোয়ার এনার্জির অরবিটাল গুলি আগে ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ হয়। তাহলে 6টা পরিপূর্ণ হয়ে গেল। 7 নাম্বার ইলেকট্রন এই অ্যান্টি বন্ডিং এ থাকছে, 8 নাম্বার ইলেকট্রনটাও অ্যান্টি বন্ডিং এ থাকছে। তাহলে O2 এর ক্ষেত্রে পাই ইলেকট্রন, পাই অ্যান্টি বন্ডিং এ এদিকে একটা অযুগ্ম ইলেকট্রন, এদিকে একটা আনপেয়ার্ড ইলেকট্রন, অযুগ্ম ইলেকট্রন। আচ্ছা, বন্ড অর্ডার কত হবে O2 এর? বন্ড অর্ডার কত হবে?
বন্ড অর্ডারের সূত্র কি? নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বাই কত হবে? 2 হবে। বন্ডিং ইলেকট্রন কতগুলো আছে? যে নিচের গুলো সিগমা, এগুলো বন্ডিং অরবিটাল, উপরের গুলো অ্যান্টি বন্ডিং হয়। তাহলে দুটো, দুটো চারটে, আর দুটো ছটা। তাহলে বন্ডিং ইলেকট্রন কটা আছে? অক্সিজেনের 6টা। অ্যান্টি বন্ডিং এ এই একটা ইলেকট্রন, এই একটা, কটা আছে? দুটো। তাহলে বন্ডিং মাইনাস অ্যান্টি বন্ডিং বাই 2, তাহলে 4/2 মানে 2 হবে। সেই জন্য অক্সিজেন, দুটো অক্সিজেন পরমাণু সমযোজী এক বন্ধন করে থাকে। এইবার ওরা বলছে O2 থেকে যদি O2 প্লাস হয়, O2 থেকে O2 প্লাস যদি হয়, O2 প্লাস ইলেকট্রন কোথা থেকে ছাড়বে? এখান থেকে একটা ইলেকট্রন বার করে দেবে। তারপরেও তো একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকছে, তার মানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকলেও সেটা প্যারাম্যাগনেটিক হয়, ডায়াম্যাগনেটিক হয় না। তাহলে এখান থেকে O2 থেকে O2 প্লাস যেটা বন্ড অর্ডার বাড়ছে ঠিকই। বন্ড অর্ডার কেন বাড়বে? অ্যান্টি বন্ডিং এ ইলেকট্রন একটা কমে যাচ্ছে তো। তাহলে অ্যান্টি বন্ডিং এ একটা ইলেকট্রন যদি কমে যায় 6-1/2, সেক্ষেত্রে বন্ড অর্ডার কত হবে? এর ক্ষেত্রে O2 প্লাস এর বন্ড অর্ডার হবে 6-1/2, অর্থাৎ 2.5। বাট একটা ইলেকট্রন যাওয়ার পরেও এখনো আর একটা ইলেকট্রন থেকে যাবে, সেই জন্য এটা প্যারাম্যাগনেটিক হচ্ছে। হলো। তারপরেরটা যদি আমরা দেখি, হ্যাঁ, O2 থেকে O2 2 মাইনাস, O2 2 মাইনাস মানে আবার দুটো ইলেকট্রন নেবে, এখানে একটা ইলেকট্রন নেবে, আবার এখানে আর একটা ইলেকট্রন নেবে। তখন সেক্ষেত্রে বন্ড অর্ডার আরো কমে যাবে। তাহলে বন্ডিং এ হয়ে যাচ্ছে 6টা ইলেকট্রন, অ্যান্টি বন্ডিং এ 4টে, বন্ড অর্ডার হয়ে যাবে 1। বন্ড অর্ডার 1 মানে যত বন্ড অর্ডার বাড়ে বন্ধন দৈর্ঘ্য তত কমে যায়। বন্ড অর্ডার যত কমে বন্ধন দৈর্ঘ্য তাতে ব্যস্ত সম্পর্ক এদের মধ্যে। তাহলে পরেরটা, আহ, এটা দেখো, এটাও কি বলছে? ডায়াম্যাগনেটিক। তাহলে এটা, হ্যাঁ, বন্ধন ক্রম বৃদ্ধি পাচ্ছে না, বন্ধন ক্রম কমে যাচ্ছে, কিন্তু ডায়াম্যাগনেটিক হচ্ছে। তাহলে দুটো শর্ত একই সঙ্গে ফুলফিল করছে না। পরেরটাই NO থেকে NO প্লাস যদি হয়, NO থেকে NO প্লাস যদি হয়, আমরা যদি NO থেকে NO প্লাসটা করি, তাহলে NO থেকে NO প্লাস, তাহলে এইদিকে নাইট্রোজেনের 3টে পি অরবিটাল, এইদিকে অক্সিজেনের 3টে পি অরবিটাল। তাহলে এদের মধ্যে পিজেড এর সাথে পিজেড কি হবে? পিজেড এর সাথে পিজেড, সিগমা পিজেড, আর পিওয়াই এর সাথে পিওয়াই, পিএক্স এর সাথে পিওয়াই, ঠিক একই রকম। উপরে অ্যান্টি বন্ডিং হবে 3টে, নাইট্রোজেনের ইলেকট্রন 3টে, অক্সিজেনের ইলেকট্রন 4টে। তাহলে এই ইলেকট্রন গুলো এবার মলিকুলার অরবিটালে সাজাতে হবে, পরপর দুটো, দুটো চারটে, এখানে 6টা হয়ে গেল। আর একটা ইলেকট্রন থাকছে, তাহলে NO প্লাসে একটা NO, যেটা NO-তে আনপেয়ার্ড ইলেকট্রন একটা থাকছে অ্যান্টি বন্ডিং এ। এক্ষেত্রে বন্ড অর্ডার কত হবে? এক্ষেত্রে বন্ড অর্ডার হবে 6-1, 6-1/2, অর্থাৎ 2.5। যদি একটা ইলেকট্রন এখান থেকে বেরিয়ে যায় অ্যান্টি বন্ডিং থেকে, তাহলে এটা হয়ে যাচ্ছে ডায়াম্যাগনেটিক, বাকি ইলেকট্রন গুলো পেয়ারিং করে থাকছে। এই যে 6টা ইলেকট্রন সব পেয়ারিং করে থাকছে, তাহলে তোমার এটা বেরিয়ে যাওয়ার পরে বন্ড অর্ডারও বেড়ে যাচ্ছে। তাহলে আনপেয়ার, এখানে অ্যান্টি বন্ডিং এ কোনো ইলেকট্রন তো আর থাকছে না, তাহলে বন্ড অর্ডার হয়ে যাবে কত? 6/2 মানে 3। তাহলে বন্ড অর্ডারটাও বাড়ছে, আবার একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে এখান থেকে, তার মানে আর কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, সিঙ্গেল ইলেকট্রন নেই। সেক্ষেত্রে এইটা হয়ে যাবে প্যারাম্যাগনেটিক থেকে ডায়াম্যাগনেটিক। তাহলে অ্যান্সার কোনটা হবে আমাদের? এইটা হবে অ্যান্সার। তাহলে একই সঙ্গে দুটো শর্ত পূরণ করলো, বন্ধন ক্রমটাও বাড়লো, 2.5 থেকে 3 হলো। পরাচুম্বকীয় ছিল, তার কারণে একটা আনপেয়ার্ড ইলেকট্রন ছিল, সেটাকে বার করে দেওয়ার ফলে এখন ডায়াম্যাগনেটিক হয়ে গেল। তাহলে এটা হয়ে যাবে। পরের কোশ্চেন 5 নাম্বার প্রশ্নটা দেখা যাক এবারে। তাহলে 5 নাম্বার কোশ্চেন কি হবে? স্তম্ভ 1 এর সাথে স্তম্ভ 2 এর মেলাতে বলেছে ওরা। তাহলে 5-এর কোশ্চেন কি হবে? SF4 এর গঠনাকৃতি যদি দেখা হয়, SF4, তাহলে SF4 প্রথমটা বলেছে, তারপরে IF5। তাহলে SF4 এর গঠনাকৃতি কেমন হবে? এগুলো SF4
সালফার, তাহলে আমরা স্টেরিক নাম্বার যদি দেখি বা হাইব্রিড অরবিটাল যদি দেখি, তাহলে ফর্মুলা কি, হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। তাহলে হাফ ইন্টু ভি মানে এই যে সেন্ট্রাল অ্যাটম যে থাকবে, তাহলে এখানে সেন্ট্রাল অ্যাটম বা কেন্দ্রীয় পরমাণু হলো সালফার। এর বাইরের পক্ষে ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন, 6টা। একযোজী পরমাণু কটা আছে, 4টে। ক্যাটায়ন অ্যানায়ন নেই মানে এগুলো 0। তাহলে 10/2 মানে স্টেরিক নাম্বার 5। তাহলে স্টেরিক নাম্বার 5 যদি হয় সেক্ষেত্রে কেমন ভাবে থাকে, এরকম ভাবে থাকবে। সেম প্লেনে 3টে, অ্যাবভ দা প্লেনে একটা, বিলো দা প্লেনে একটা থাকবে, তাই তো। তাহলে এখান থেকে আমরা যদি দেখি, তাহলে SF4 যেটা, এর ঘটনাকৃতি এখানে একটা ফ্লুরিন, এখানে একটা ফ্লুরিন, এখানে একটা ফ্লুরিন, এখানে একটা, আর এই জায়গাটায় থাকবে একটা লোন পেয়ার। আর এই লোন পেয়ার থাকার জন্য আমরা জানি ভেসপারের তত্ত্ব অনুযায়ী লোন পেয়ার বন্ড পেয়ারকে রিপেল করে। রিপেল করলে এই যে স্ট্রাকচার একটু বিকৃত হয়ে যাবে, তাহলে এইটার স্ট্রাকচার হয়ে যাবে বিকৃত চতুস্থলকীয়, যেটাকে সি শর্টস বলে, হ্যাঁ বিকৃত। সিসো হ্যাঁ, সিসো তাহলে এটা বিকৃত চতুস্থলকের মতো স্ট্রাকচার হয়ে যাবে, এখানে জায়গা নেই। তাহলে এটা হয়ে যাবে কি, SF4 কেন্দ্রীয়। তাহলে দেখো দেখো স্টেরিক নাম্বার যেহেতু 5 এসছে, তার মানে এটা হবে sp3d। স্টেরিক নাম্বার 4 আসলে sp3 হয়, 5 হলে sp3d। তাহলে SF4 যেটা, এর ক্ষেত্রে কি হবে, 1c, এর সাথে এটা মিলবে। IF5, আয়োডিনের বাইরের কক্ষে 7টা ইলেকট্রন, একযোজী পরমাণু 5টা/2, তাহলে কত হবে এটা, 6। স্যার এটা ম্যাচিং করানোই আছে। হ্যাঁ হ্যাঁ স্যার এটা ম্যাচিং করানো আছে। হ্যাঁ, এটা তাই তো, ম্যাচিং করে দেওয়া আছে, ঠিক। আচ্ছা, এটা NO প্লাস হবে, এটা NO প্লাস হবে, ম্যাচিং করানো আছে এটা, তাই তো। SP হবে NH4 প্লাস SP3, হ্যাঁ ঠিকই আছে, ম্যাচিং করে করিয়ে দেওয়া আছে এটা। তাহলে পরেরটাই যাই আমরা। নিম্নলিখিত হাইড্রাইড গুলির মধ্যে বন্ধন কোণের সঠিক ক্রম কোনটা। তাহলে বন্ধন কোণ দুটো, বেশ কয়েকটা বিষয়ের উপরে নির্ভর করে। তার মধ্যে একটা হচ্ছে, দুটো জিনিস আমাদেরকে, দুটো তিনটে জিনিস মাথায় রাখতে হয়। তাহলে বন্ধন কোণ যেটা, বন্ড অ্যাঙ্গেল ডিপেন্ড করছে কিসের উপরে, বন্ড অ্যাঙ্গেল, সেন্ট্রাল ইলেকট্রোনেগেটিভিটি অফ সেন্ট্রাল অ্যাটম। সেন্ট্রাল অ্যাটম যে থাকবে তার ইলেকট্রোনেগেটিভিটির উপরে ডিপেন্ড করে, নাম্বার 1। নাম্বার 2, তাহলে এটা 1 নাম্বার। নাম্বার 2 হচ্ছে সেন্ট্রাল অ্যাটমের সাথে যে, যখন সেন্ট্রাল অ্যাটমটা একই থাকবে, ওর সঙ্গে যে অন্যান্য পরমাণুগুলো থাকছে, অন্যান্য পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা, মানে সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে যে অন্যান্য পরমাণুগুলি থাকছে তাদের তড়িৎ ঋণাত্মকতার উপরে ডিপেন্ড করে, অন্যান্য পরমাণুগুলির ইলেকট্রোনেগেটিভিটির উপরে ডিপেন্ড করে। তাহলে সেন্ট্রাল অ্যাটম যখন একই থাকবে, তখন ওর সঙ্গে যে আলাদা আলাদা পরমাণুগুলো আছে তাদের উপরে ডিপেন্ড করবে। আর 3 নাম্বার হচ্ছে প্রেজেন্স অফ লোন পেয়ার। লোন পেয়ারের উপস্থিতি থাকলে বন্ড অ্যাঙ্গেল তখন চেঞ্জ হয়। লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের উপস্থিতি, এইগুলো কিন্তু এফেক্ট করে কিসের উপরে, বন্ড অ্যাঙ্গেল বা বন্ধন কোণের উপরে। তাহলে আমরা যদি দেখি এখানে ধারের প্রান্তীয় পরমাণুগুলো সব সেম আছে, চেঞ্জ হচ্ছে কোনটা, তাহলে সেম আছে মানে এইটাকে আমরা নেব না। তাহলে এক্ষেত্রে আমাদেরকে নিতে হবে ইলেকট্রোনেগেটিভিটি অফ দ্য সেন্ট্রাল অ্যাটম। তাহলে সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটির উপরে ডিপেন্ড করবে। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, তাহলে একই শ্রেণীতে অবস্থান করছে গ্রুপ 15-এ। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, উপর থেকে নিচের দিকে গেলে ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ করবে, EN হ্রাস পাবে বা কমে যাবে। ইলেকট্রোনেগেটিভিটি যত হ্রাস পাবে, বন্ধন কোন বন্ড ইলেকট্রন যেটা, সেটা সেন্ট্রাল অ্যাটম থেকে দূরের দিকে থাকবে। তাহলে উপর থেকে দেখো, নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি, ফলে নাইট্রোজেন কি করতে পারে, এই যে বন্ধনের ইলেকট্রন সব থেকে বেশি নিজের কাছের দিকে টানতে পারে। তাহলে নাইট্রোজেন যত বেশি পরিমাণ নিজের কাছে বন্ধনের ইলেকট্রন জোড় টানবে, এই কাছাকাছি ইলেকট্রনগুলো অবস্থার কারণে এদের মধ্যে রিপালশন সব থেকে বেশি হবে, বিকর্ষণ বেশি হবে। তাহলে এই বন্ধনের ইলেকট্রন জোড় সেন্ট্রাল অ্যাটম থেকে বা কেন্দ্রীয় পরমাণু থেকে যত দূরের দিকে থাকবে,
তত রিপালশন কম হবে, তত বন্ড অ্যাঙ্গেল ডিক্রিজ করবে। তাহলে সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে, ওই বন্ধনের ইলেকট্রন জোড় তত সেন্ট্রাল অ্যাটমের কাছে থাকবে, রিপালশন তত বেশি হবে। যত বেশি রিপালশন, বন্ড অ্যাঙ্গেল তত বেশি। তাহলে আমরা যদি দেখি এটা NH, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, তাহলে কি হবে? নাইট্রোজেনের তুলনায় ফসফরাসের ইলেকট্রোনেগেটিভিটি কম, ফসফরাসের তুলনায় আর্সেনিকের কম। তাহলে যত ইলেকট্রোনেগেটিভিটি কম হবে, বন্ড ইলেকট্রন তত দূরের দিকে সরে থাকবে, রিপালশন তত কমবে, বন্ধন কোণটাও তত কমে যাবে। তাহলে এটা হবে আমাদের উত্তর। পরেরটা বলছে নিম্নলিখিত কোন পরিবর্তনে সংকরায়ন এবং আকার দুটোরই পরিবর্তন ঘটবে? তাহলে CH4 মিথেন, মিথেনের ক্ষেত্রে কার্বনের হাইব্রিডাইজেশন স্টেট কি হবে? sp3। মিথেনের ক্ষেত্রে কার্বনের হাইব্রিডাইজেশন স্টেট sp3। ইথেন যদি যৌগটা নেওয়া হয়, এর ক্ষেত্রেও কার্বনের হাইব্রিডাইজেশন স্টেট কি হবে? sp3 হবে। তাহলে চেঞ্জ হবে না, নো চেঞ্জ। BF3, BF3 যদি স্ট্রাকচার দেখা হয়, BF3 এরকম হবে। এখান থেকে BF4 মাইনাস যখন হবে, তখন কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে, তখন এটা হাইব্রিডেশন স্টেটও চেঞ্জ হচ্ছে, আবার এর আকারটাও, এটা বাইরে, এর আকারটাও কিন্তু তখন চেঞ্জ হয়ে যাবে। তাহলে ছিল এটা এটা হচ্ছে ট্রাইগোনাল প্লানার, সেখান থেকে হয়ে যাচ্ছে টেট্রাহেড্রাল বা চতুস্তলক। তাহলে এখানে বোরনের হাইব্রিডাইজেশন স্টেট ছিল sp2, এখানে বোরনের হাইব্রিডাইজেশন স্টেট কি হবে? sp3। তাহলে গঠনাকৃতির বা আকারের পরিবর্তন হচ্ছে, এবং তার পাশাপাশি সংকরায়ন অবস্থা যেটা, তারও কিন্তু চেঞ্জ হচ্ছে। পরেরটায় কোনো চেঞ্জ হবে না, তার কারণ অ্যামোনিয়া এর মাথার উপরে যে লোন পেয়ার ছিল, সেই লোন পেয়ার হাইব্রিডাইজেশন স্টেটের কোনো চেঞ্জ হবে না, কেবলমাত্র লোন পেয়ার দিয়ে ও এই লোন পেয়ারটা কোঅর্ডিনেট বন্ড বা অসমযোজী বন্ধনের মাধ্যমে নেবে, ফলে হাইব্রিডেশন স্টেট sp3 ছিল, sp3 থাকবে, কোনো চেঞ্জ হবে না। পরেরটা H2O থেকে এইটাও অক্সিজেনের হাইব্রিডেশন স্টেটের কোনো চেঞ্জ হবে না, এদিকেও sp3, এদিকেও অক্সিজেনের হাইব্রিডেশন স্টেটটা হবে। তাহলে আমরা দেখলাম এই যে যৌগটা BF3 থেকে BF4 যখন হচ্ছে, হাইব্রিডেশন স্টেট এবং আকার দুটিরই পরিবর্তন ঘটছে। দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্টের সঠিক ক্রম কি হবে বলো আমাকে? তাহলে NH3, BF3, NF3, H2O, তাহলে এদের ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট, তাহলে BF3 কি হবে? নন পোলার বা অধ্রুবীয়। BF3 এর স্ট্রাকচার যদি দেখি আমরা, এটা BF3, তাহলে যে কোনো দুটো বন্ধনের লব্ধি ভ্রামক, তাহলে এই বন্ধনের লব্ধি ভ্রামক সবসময় ডাইপোল মোমেন্ট যেদিকে ইলেকট্রোনেগেটিভিটি বেশি সেই দিকে কাজ করে। এই বন্ধনের ভ্রামক এই দিকে কাজ করছে, এই বন্ধনের ভ্রামক এই বাইরের দিকে, বোরন থেকে ফ্লুরিনের দিকে কাজ করছে। তাহলে এই দুটো বন্ধনের যে লব্ধি ভ্রামক, সেটা এই দিকে কাজ করছে। তাহলে এই দুটো বন্ধনের যে লব্ধি ভ্রামক, সেটা অপর BF বন্ধনের তোমার ভ্রামকের সাথে সমান এবং বিপরীতমুখী। তাহলে টু ডাইপোল অ্যাক্টস ইন দা সেম ডিরেকশন, তাহলে এই অপোজিট ডিরেকশন। তাহলে এখানে টু ডাইপোল কি করছে? অ্যাক্টস ইন দা অপোজিট ডিরেকশন। তাহলে এই দিকে কাজ করছে, এই দিকে। তাহলে এদের দুজনের যে রেজাল্ট্যান্ট, এদের মাঝখান বরাবর কাজ করছে, এর যা ভ্যালু আর এই BF বন্ধনের যা ভ্যালু, এই দুটো ভ্যালু ইকুয়াল, সেই কারণে ওভারঅল মলিকুলটা কি হবে? নন পোলার। তাহলে প্রত্যেকটা BF বন্ড পোলার, বাট মলিকুলটা নন পোলার। তারপরে যদি আমরা অক্সিজেন দেখি, তাহলে তোমার H2O যদি দেখা হয়, এখানে দুটো লোন পেয়ার রয়েছে, তাহলে লোন পেয়ারের এটা এদিকে কাজ করবে, দুটো বন্ধনের লব্ধিটাও এদিকে কাজ করবে, তাহলে দুটো ডাইপোল সেম ডিরেকশনে কাজ করছে, ফলে মিউটা ভেরি হাই হবে, এটা সবচেয়ে বেশি হবে। ঠিক এইটা। তাহলে নাইট্রোজেনের তুলনায় অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সেকেন্ড ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। এরপরে দেখো কি আছে? NF3 আর NH3, NF3 আর NH3।
NH3 এর ক্ষেত্রেও টু ডাইপোলস, এই যে লোন পেয়ার একটা আছে, তাহলে এই লোন পেয়ারটা উপরের দিকে কাজ করছে এবং তিনটে বন্ধনের লোভ দিয়ে এটাও সব উপরের দিকে কাজ করছে। সবগুলো উপরের দিকে। হ্যাঁ, এই অপশন বিটা। এটা বেশি হবে। তারপরে NF3 এর ক্ষেত্রে এর তুলনায় এর কম হবে, তাহলে এইটার ক্ষেত্রে BF3 সব থেকে কম, তাহলে BF3 সব থেকে কম আছে কোথায়? BF3 সব থেকে কম এটাই, তিনটেই রয়েছে BF3, তাহলে এইটা হচ্ছে এটা অপশন বি স্যার। বি, ঠিক। H2 এর ক্ষেত্রে সব থেকে বেশি। এইবারে দেখো NF3 যদি দেখি, এক্ষেত্রে কিন্তু লোন পেয়ারের যে ভ্রামক আর এই বন্ধনের ভ্রামক অপোজিট ডিরেকশনে কাজ করছে। এক্ষেত্রে এই তিনটে NF এর যে লব্ধি ভ্রামক নিচের দিকে কাজ করছে, লোন পেয়ারটা উপরের দিকে, ফলে খানিকটা অনেকটাই প্রশমিত হয়ে যাচ্ছে। তাই NF3 এর আবার ডাইপোল মোমেন্ট অ্যামোনিয়ার থেকে কম হবে, তাহলে এই অর্ডারটা এখানে, এই অর্ডারটা হবে। তারপরে নেক্সটে যাই আমরা, বলছে স্তম্ভ 1, 2 এর মধ্যে মেলাতে হবে। প্রথমে XCF4 এর গঠনাকৃতি কেমন হবে? XCF4 সমতলীয় বর্গাকার। ঠিক, সমতলীয় বর্গাকার। তাহলে XCF4 এর যদি আমরা স্টেরিক নাম্বার দেখি, H ইকুয়াল টু, তাহলে হাফ ইন্টু সেন্ট্রাল অ্যাটমকে জেনন, বাইরের কক্ষে 8টা ইলেকট্রন প্লাস একযোজী পরমাণু 4টে, তাহলে 12/2 মানে কত হবে? এটা 6 হবে। 6 যদি হয় তাহলে এরকম হয়, তাহলে জেনন রয়েছে, তাহলে উপর অ্যাবভ দ্য প্লেন, বিলো দ্য প্লেন। এইবার এখানে হচ্ছে ফ্লোরিন গুলো সব এতে থাকবে, লোন পেয়ার দুটো অ্যাবভ দ্য প্লেন আর বিলো দ্য প্লেন। এখানে একটা লোন পেয়ার থাকে আর নিচের দিকে একটা লোন পেয়ার থাকবে, তাহলে সেম প্লেনে এরা 4টে থাকবে, তাহলে এটা হবে সমতলীয় বর্গাকার। তাহলে XCF6 যেটা, এটা হবে সমতলীয় বর্গাকার। SF4 একটু আগে আমরা করলাম, বিকৃত চতুস্তলকীয় হবে এটা। তারপরে NH4 প্লাস, এটা চতুস্তলকীয় হবে, টেট্রাহেড্রাল চেঞ্জ হবে না তো, লোন পেয়ার। হ্যাঁ, BRF3 টি আকৃতির। তাহলে এটা লোন পেয়ার যেটা ছিল নাইট্রোজেনের মাথার উপরে, সেই লোন পেয়ার দিয়ে ও H প্লাস এর সাথে অসমযোজী বন্ধন যদি করে, এই H প্লাস কে এ দিয়ে দেবে লোন পেয়ারটা, তাহলে এর এখন স্ট্রাকচার হয়ে যাবে চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল। তাহলে এইটা টেট্রাহেড্রাল গঠনাকৃতি হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে এখন টেট্রাহেড্রাল গঠনাকৃতি। NH4 প্লাস কেমন হবে? চতুস্তলকীয়। BrF3 টি শেপের মতো হবে, BrF3, তাহলে ব্রোমিন 7 আর ফ্লোরিন 10টা, তাহলে এটা হচ্ছে BrF3। যদি আমরা দেখি তাহলে এটা কেমন হবে? টি শেপ হবে। তাহলে এই দিকে একটা ফ্লোরিন, এই দিকে একটা লোন পেয়ার, তাহলে টোটাল 5টা। স্টেরিক নাম্বার কত? 5 এসছে। বন্ড পেয়ার 3টে, তাহলে বাকি 3টে লোন পেয়ার হবে, এই বাকি দুটো লোন পেয়ার হবে। তাহলে টোটাল স্টেরিক নাম্বার, ব্রোমিনের বাইরের পক্ষে 7টা ইলেকট্রন, একযোজী পরমাণু 3টে, 7 আর 3 10/2, তাহলে টোটাল বন্ড পেয়ার প্লাস লোন পেয়ার মিলে হচ্ছে 5টা। তাহলে একযোজী পরমাণু 3টে আছে মানে 3টে বন্ড পেয়ার, তাহলে বাকি দুটো কি হবে? লোন পেয়ার হবে। তাহলে এটা টি শেপের মতো আসছে, এটা টি শেপ, তাহলে এটা BrF3 হবে টি শেপ। তাহলে আমাদের কোন এতে রয়েছে সেটা, ও এখানে অপশনটা মনে হয় দেওয়া নেই। স্যার হ্যাঁ, আগেও এই কোশ্চেনটা একটা কোশ্চেনে ছিল, ওই 4 নম্বর কি 5 নম্বরে, ওখানে NO2 ছিল। NO2 স্ট্রাকচারটা তাহলে কি হবে বা হাইব্রিডাইজেশন কি রকম? প্লাস বললেন তো স্যার, NO2 তো ছিল না, NO2 প্লাস হবে ওটা। NO2 প্লাস বললাম ওটা। NO2 আচ্ছা, প্লাস আচ্ছা। এর হাইব্রিডাইজেশন স্টেট, NO2 প্লাস হচ্ছে এরকম হবে, নাইট্রোজেনের NO2 প্লাস হচ্ছে এরকম আসবে, লিনিয়ার শেপ আছে, ওখান থেকে প্রশ্ন রয়েছে এরকম। বন্ড অ্যাঙ্গেল এটা হবে SP হাইব্রিডাইজেশন, SP বন্ড অ্যাঙ্গেল 180 ডিগ্রি হবে, বন্ড অ্যাঙ্গেল 180 ডিগ্রি। পরের কোশ্চেনটা দেখি আমরা, বলছে জলের স্ফুটনাঙ্ক তরল HF এর তুলনায় বেশি, তাহলে দুজনের ক্ষেত্রে মলিকুলার ওয়েট বা মলিকুলার মাস প্রায় সমান। ফ্লুরিনের ক্ষেত্রে 19 আর 1 20, জলের ক্ষেত্রে কত হচ্ছে? 18, তাহলে বরঞ্চ জলের আরো একটু কম।
তাহলে সেক্ষেত্রে জলের স্ফুটনাঙ্ক প্রায় 100 ডিগ্রি হয়, HF এর ওই 18-19 ডিগ্রি বা 20 ডিগ্রির কাছাকাছি। তাহলে এর কারণটা কি? তাহলে এর কারণটা কি হতে পারে বলো আমাকে? জলের স্ফুটনাঙ্ক দুজনের হাইড্রোজেন বন্ধন করে, তাহলে HF ও হাইড্রোজেন বন্ধন করে, আবার H2O হাইড্রোজেন বন্ধন করে থাকে, কিন্তু বলছে HF এর তুলনায় জলের স্ফুটনাঙ্কটা অনেকটা বেশি। কেন? সেক্ষেত্রে তাহলে কেন হয়? তাহলে এক একটা জলের অণু কটা করে হাইড্রোজেন বন্ধন করতে পারে? 4টে করে। এক একটা জলের স্যার অণু, অপশন বিটা। হ্যাঁ, তাহলে এখানে অপশন সি হবে, সি। তাহলে এক একটা জলের অণু অপর 4টে করে জলের অণুর সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করে, যেখানে এক একটা HF অণু অপর 2টো করে HF অণুর সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। তাহলে HF এর অণুগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধন একটা অণু অপর 2টোর সাথে যুক্ত থাকে। তাহলে এই ডেল্টা মাইনাস এই ডেল্টা প্লাস এদের মধ্যে হাইড্রোজেন বন্ধন, এই ডেল্টা মাইনাস এই ডেল্টা প্লাস এদের মধ্যে হাইড্রোজেন। তাহলে একটা অণু এটা এদিকে একটা একটা অণুর সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করছে, এদিকে একটা। কিন্তু জলের ক্ষেত্রে কি হয়? জলের ক্ষেত্রে কিন্তু তোমার এরকম 4টে করে হাইড্রোজেন বন্ধন দেখা যায় জলের ক্ষেত্রে। এর সাথে এর একটা দেখা যাবে, এদিকে আবার একটা সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করে থাকে, আবার এদিকে অপর একটা জলের অণুর সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করবে। তাহলে এক একটা জলের অণু মোট এরকম 4টে করে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। তাহলে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা জলের ক্ষেত্রে বেশি HF এর তুলনায়, ওই কারণে। বলো, স্যার অপশন বিটা হচ্ছে না? জলে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা কিছু তো, জলে হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন সংখ্যা বেশি। সংখ্যা কি বলেছে? আর এই ডিটা ইনকমপ্লিট দেওয়া আছে। এই যে তুলনায় অধিক বলে আছে, এই যে নিচে এই সি অপশনের নিচে যেটা দেওয়া আছে ওটা তো ওরই তো মনে হয় নাকি? ওটা ওটা ডি এর সাথে হবে মনে হয় সম্ভবত, ঠিক। হ্যাঁ ওইটা ওইভাবে ভেবে HF হাইড্রোজেন অ্যান্সারটা বন্ধনের ডি সংখ্যা বলি। তুলনায় অধিক। না না, ঠিক ঠিক বলেছে, ডি এরটা হবে, এটা আমি খেয়াল করিনি। উত্তরটা তোমার যেটা বললাম ওটাই হবে, কিন্তু এই অপশনটা হবে এটা, অপশন ডি এরটা হবে। হ্যাঁ, এই যে তুলনায় অধিক, এটা ডি এর সাথে আছে। এই যে তুলনায় অধিক, এটা কার সাথে আছে? এর সাথে। তাহলে জলে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা তুলনায় অধিক হবে, এইটা হবে উত্তর। তারপরে দিয়েছে বন্ধন বন্ড লেন্থ সর্বাধিক কোনটির বন্ড লেন্থ? তাহলে আমরা একটু আগেই দেখলাম, যার ক্ষেত্রে বন্ড অর্ডার যত বেশি হবে বন্ড লেন্থ তার ক্ষেত্রে তত কম হবে। তাহলে অক্সিজেনের যদি মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম আমরা দেখি, অক্সিজেনের এরকম হবে, এটা সিগমা পিজেড, অপর দুটো পাই, তার উপরের দুটো পাই, উপরেরটা হচ্ছে অ্যান্টি বন্ডিং। তাহলে নিচের 3টে বন্ডিং, উপরের 3টে অ্যান্টি বন্ডিং হয়। তাহলে অক্সিজেনের মোট 8টা ইলেকট্রন, আমরা 8টা ইলেকট্রন যদি পরপর সাজাই, এরকম ভাবে সাজাবো, তারপরে অ্যান্টি বন্ডিং এ এদিকে একটা, এদিকে অ্যান্টি বন্ডিং এ একটা। এবার যদি O2 মাইনাস হয়, মানে এখানে আর একটা ইলেকট্রন নেবে, তাহলে আর একটা ইলেকট্রন নিলে বন্ড অর্ডার কমে যাবে, মানে বন্ধন দৈর্ঘ্য বাড়বে। O2 2 মাইনাস যদি হয়, আরো অপশন একটা ডি। ইলেকট্রন এখানে আছে। তাহলে বন্ড অর্ডার সেক্ষেত্রে O2 2 মাইনাস এর ক্ষেত্রে সব থেকে কম হবে, 6 মাইনাস 4/2, 2/2 মানে বন্ড অর্ডার কত? 1 আসবে। তাহলে এর ক্ষেত্রে O2 প্লাস এর 2.5 না, ওটাই বেশি। O2 প্লাস যেটা, O2 প্লাস এর, হ্যাঁ 2.5 হবে, ঠিক। O2 প্লাস এর ক্ষেত্রে অ্যান্টি বন্ডিং থেকে একটা বার করবে। তাহলে O2 প্লাস যদি দেখা হয়, অ্যান্টি বন্ডিং থেকে একটা, বন্ডিং এ 6টা আছে যেমন তেমন থাকবে। O2 প্লাস যেটা এখানে একটা ছিল, এখানে একটা ছিল, এইটা বার করে দিল, তাহলে এখন 6 মাইনাস 1/2, তাহলে 2.5 হবে, এটা 2.5। তাহলে বন্ড অর্ডার সব থেকে কম হলো O2 2 মাইনাস। তাহলে যেহেতু বন্ড অর্ডার সবচাইতে কম, সেই কারণে ওর ক্ষেত্রে বন্ড লেন্থ কি হবে? সব থেকে বেশি হবে। নিম্নলিখিত কোন অণুটিতে লন্ডন বলের মান সব থেকে বেশি? লন্ডন বল মানে ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল, ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল, বা যেটাকে বাংলায় বলা হয় তাৎক্ষণিক আহিত ডাইপোল, তাৎক্ষণিক আহিত ডাইপোল।
তাহলে এই আকর্ষণ বল একটা ইউনিভার্সাল, তাহলে পোলার মলিকুল হোক নন পোলার হোক সবার ক্ষেত্রে এই লন্ডন বলটা কাজ করে। তাহলে এই লন্ডন বলের মান মলিকুল বা অ্যাটমের সাইজের উপরে ডিপেন্ড করে। তাহলে যে মলিকুল বা যে অ্যাটমের সাইজ যত বড় হয় তার ক্ষেত্রে এই লন্ডন বলের মানটা তত বেশি হয়। তাহলে আমরা যদি মৌলগুলোকে দেখি 14 নম্বর শ্রেণীর মৌল, কার্বন, সিলিকন, তারপরে কি হবে জার্মেনিয়াম, তারপরে হচ্ছে টিন। তাহলে উপর থেকে নিচের দিকে আকারটা আস্তে আস্তে বড় হয়। তাহলে আকারটা যত বড় হবে তত কিন্তু ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলটা বাড়বে। তাহলে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম এদের মধ্যে কার আকার সব থেকে বড়? টিন। তাহলে এই যে SnH4 এই মলিকুলটার আকার সব থেকে বড়, ওই কারণে এর মধ্যে লন্ডন বলের মানটা সব থেকে কি হবে? বেশি হবে। বলছে পরেরটা 13 কোশ্চেন, নিম্নলিখিত কোন সেটটি অষ্টক সূত্র মেনে চলে না? তাহলে কোন সেটটা অষ্টক সূত্র পুরোপুরি মানবে না? সিওর ক্ষেত্রে আমরা যদি দেখি প্রথমটা সিও, যেটা সেই সিওর ক্ষেত্রে অষ্টক সূত্র কি মেনে চলছে না চলছে না? সরি অ্যাকচুয়ালি স্যার অপশন সিটা মনে হচ্ছে। অপশন সিটাই মনে হচ্ছে। সরি, নিম্নলিখিত কোন সেটটি অক্টেট রুল মেনে চলে না? তাহলে সিও, যেটা সিওর ক্ষেত্রে কার্বনের বাইরের কক্ষে কিন্তু 8টা ইলেকট্রন হয়ে যাচ্ছে। অক্সিজেন PCl5, যেটা PCl5 এর ক্ষেত্রে ফসফরাসের বাইরের কক্ষে, তাহলে ফসফরাসের বাইরের কক্ষের ইলেকট্রন 5টা, ক্লোরিনের 5টা, তাহলে মোট 10টা ইলেকট্রন। তাহলে অষ্টক সূত্র মানছে না। এর পরেরটা PCl3, তাহলে এটা মানছে। নাইট্রোজেন ফসফরাসের বাইরে 5টা ইলেকট্রন, ক্লোরিন 3টে, তাহলে 5 আর 3 8টা মানছে। LCl3 মানছে না। অ্যালুমিনিয়ামের বাইরে 3টে আর ক্লোরিন হচ্ছে 3টে। তাহলে যেহেতু এখানে PCl যেটা PCl3 মানছে, বাট এরা সবাই কিন্তু মেনে চলছে না অষ্টক সূত্র, সবাই কিন্তু মেনে চলছে না। তাহলে পরেরটা যদি দেখো, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে B2H6, তাহলে এক্ষেত্রে এরা মেনে চলছে, B2H6 কিন্তু মেনে চলছে না। এটাকে বলে ডাইবোরেন, যেখানে ব্যানানা বন্ড দেখা যায়। তাহলে ডাইবোরেন, যেটা এখানে ব্যানানা বন্ড উপস্থিত থাকে। তাহলে BH3, যেটা এর ক্ষেত্রে ইলেকট্রনের ঘাটতি বিশিষ্ট, এটা একটা যৌগ। অষ্টক সূত্র ট্রিপল, এখানে 3টে অ্যাটম মিলে এই দুটো বন্ধনের যে ইলেকট্রন, 3টে অ্যাটম ব্যবহার করে। অপরদিকে এই যে দুটো বন্ধনের যে দুটো ইলেকট্রন, এই 3জন মিলে ব্যবহার করে। তাহলে এই বন্ড এবং এই বন্ড, এই দুটোকে বলা হয় ব্যানানা বন্ড, এবং 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড বলে এটাকে। এটাকে কি বলে? 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড। তাহলে আমরা দেখলাম এখানে সিও কিন্তু মেনে চলছে, সিও মেনে চলছে, B2H6 মেনে চলছে না, NH3 মেনে চলছে, H2O মেনে চলছে। তারপরেরটা LCl3 যদি দেখা হয়, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে কি হবে? 3s2 3p1। তাহলে অ্যালুমিনিয়ামের বাইরের কক্ষপথের ইলেকট্রন বিন্যাস যদি করা যায়, 3s থেকে একটা পিতে চলে যায়। স্যার অপশন সি হবে স্যার। হ্যাঁ,
অপশন সি এরটা হবে, দেখো কেউই মেনে চলছে না এখানে। তাহলে এস থেকে যদি একটা ইলেকট্রন পিতে চলে যায়, তাহলে পিতে এখন কটা ইলেকট্রন হবে? পিতে হবে দুটো। এই তিনটে আনপেয়ার্ড ইলেকট্রনের সঙ্গে তিনটে ক্লোরিন অ্যাটম কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে। তাহলে তিনটে কোভ্যালেন্ট বন্ড এখন তৈরি যদি করে, তাহলে বাইরের কক্ষে টোটাল 3 যুগুণ 6টা হয়ে যাচ্ছে। তাহলে ক্লোরিনের অ্যালুমিনিয়ামের বাইরের কক্ষে অষ্টক পূর্তি হচ্ছে না। BF3 যেটা বোরনের ক্ষেত্রেও যদি দেখা যায় 2s2 2p1, তাহলে 2s থেকে একটা ইলেকট্রন 2p-তে চলে যাচ্ছে। তাহলে 2p-তে 2s এ একটা, 2p-তে কটা হবে? দুটো, 2p-তে দুটো। তিনটে ফ্লুরিনের সাথে তিনটে বন্ধন যখন করছে, ভ্যালেন্স শেলে 3 দুগুণ 1, দুটো, দুটো 4টে, আর এদিকে দুটো 6টা। তাহলে বাইরের পক্ষে 6টা ইলেকট্রন। PCl5 ফসফরাসের বাইরের পক্ষে 5টা, ক্লোরিনের হচ্ছে 5, আর এদিকে 5 আর এদিকে 5, 10টা। তাহলে এই দুটো অষ্টকের থেকে ইলেকট্রনের ঘাটতি আছে, অসম্পূর্ণ অক্টেট। কিন্তু PCl5 এর ক্ষেত্রে অষ্টকের সম্প্রসারণ হচ্ছে। SF6 যেটা, এর ক্ষেত্রেও সালফারের বাইরের কক্ষে 6টা, ক্লোরিন ফ্লুরিন 6টা, 12টা। তাহলে এই দুটো যৌগে অষ্টকের সম্প্রসারণ ঘটছে, মানে এই যে জোড়াটা কেউ কিন্তু অক্টেট রুল মেনে চলছে না। তাহলে এই অপশনটা হবে। পরেরটা 14 যে কোশ্চেন, সিগমা বন্ধন স্যার এরকম গঠনে। কোশ্চেন কি দিতে পারে স্যার? হ্যাঁ হ্যাঁ এর আগের যে কোশ্চেনটা এক্ষুনি করালেন, হ্যাঁ, যেখানে তো মানে এটাই কোনোটাই মেনে চলছে না, আগের গুলোই তো মেনে চলছে, কিছু কিছু কেউ চলছে কেউ না। মানছে, কেউ কেউ কোশ্চেনটা মানছিল না। কিন্তু এখানে বলেছে এখানে নিম্নলিখিত বলছে কোন কি মেনে সেটটি, চলে না, পুরো এরকম কি সেট পরীক্ষায় কোশ্চেন দেবে? একটা দিতেই পারে। সেট দিয়ে তো কি তাহলে কেউ সবাই কি সবাই দেবে সেটা মানবে, তো সবাই কারোর মানবে না, পক্ষে, এরকম তো হতো। কি দেবে কারোর পক্ষে 100% বলা তো সম্ভব না। যেটা না ব্যাপার না, আমাদের। আমি ওটা বলছি না, হ্যাঁ আমি বলছি যে যে সেটটা দিয়েছেন, যে হ্যাঁ সেই সেটটার যে 3টে বা 4টে দেয়া থাকছে, সেগুলো তো সবাই মানবে অথবা কেউ মানবে না। এখানে কিছু মানছে কিছু মানছে না, এটা হ্যাঁ, তাহলে তা আমাদের সবকটাই কি করে বলেছে, দেখতে হচ্ছে। পুরো সেট মানে কি বোঝায়? সবাই, সব যতগুলো আছে সবার ক্ষেত্রে বোঝায়। তাহলে সেট বলতে যে যে যতগুলো যে আছে যে সবার ক্ষেত্রে, সেই ধরুন জন্য তো অপশন ওখানে। এ, অপশন এর 3টে মানছে, একটা মানছে না। হ্যাঁ, তাহলে তাহলে ওখানে বলেছে সেট, বলেছে সেট, পার্শিয়াল বলেনি, আংশিক ভাবে বলেনি তো, বলেছে কোন পুরো। সেটটি অষ্টক সূত্র মেনে চলে না, মানে হ্যাঁ, তাহলে একটা তাহলে চললো না তো, একটা মেনে, তাহলে সেটাকে আমরা কি ধরবো না? না, যে আমাকে দেখতে হবে কোনটা। সি এর অপশনটার ক্ষেত্রে কেউই মেনে চলছে না, তার মানে এখানে তোমার এই আমি অপশনটাই বুঝতে নিতে হবে। পেরেছি, কিন্তু ওখানেও তো একটা একটা করে মানছিল না, তাহলে তো আমাদের কনফিউশন হয়ে যাবো না পরীক্ষা, এটাও মানছে না এটাও মানছে না, প্রত্যেকটা সেটের কনফিউশন প্রত্যেকটা হলো, করে দেখতে মাদ্রাসার গেলে পরীক্ষার একটা কোশ্চেনটা কোশ্চেনের পেছনে দেখলেই তো তো বোঝা যাবে। 6-7 মিনিট চলে মাদ্রাসার যাবে। প্রশ্নে যে কোশ্চেনটা ছিল সেটা দেখলেই তো বোঝা যাবে। সব রকমের কোশ্চেন না দেওয়ার সম্ভাবনা, কিছু MCQ প্রশ্ন মানে যা খুশি দিতে পারে। তবু আমাদের যেটা প্রিপারেশনের ব্যাপার, মোটামুটি যেমন ধরনের করলে একটা সামগ্রিক কনসেপ্ট তৈরি হবে। আমাদের সায়েন্সের পরীক্ষা তো আর মুখস্থের উপরে নির্ভর করে না, মেন হচ্ছে কনসেপ্টের উপরে ডিপেন্ড করে। সেই জন্য আমাদের প্র্যাকটিসের মাধ্যমে কনসেপ্টটাকে ক্লিয়ার করা দরকার, সেটাই মূলত এখানে করানো হচ্ছে। তারপরে 14 কোশ্চেনটা কি বলছে, সিগমা বন্ধন গঠনে। তাহলে সিগমা বন্ধন কিভাবে গঠিত হয়? এটা যদি এস অরবিটাল হয়, এই একটা এস অরবিটালের সাথে আর একটা এস অরবিটালের মুখোমুখি অভিলেপন। তাহলে মুখোমুখি অভিলেপনের ফলে যে বন্ধনটা তৈরি হয় এটাকে বলা হয় সিগমা বন্ড। অথবা পি অরবিটালের সাথে এস অরবিটালেরও মুখোমুখি অভিলেপন হতে পারে, অথবা পি অরবিটালের সাথে পি অরবিটালেরও মুখোমুখি অভিলেপন হতে পারে। তাহলে এখানে আমরা যেটা দেখলাম, এস এর সাথে এস এর অভিলেপন, এটা পি এর সাথে এস এর অভিলেপন, এটা পি এর সাথে পি এর অভিলেপন। তাহলে এই অভিলেপনের মাত্রাটা কার ক্ষেত্রে সব থেকে বেশি হয়? তাহলে কার ক্ষেত্রে সব থেকে বেশি হবে অভিলেপনের মাত্রা? অপশন এ। অপশন অপশন এ। ই, তারপরে হচ্ছে পি অপশন এর সঙ্গে অভিলেপনটা কিন্তু বেশি হয়। এস এর চাইতে কি হয়, পি এর চাইতে পি এর সাথে পি এর অভিলেপনটা বেশি হবে, তারপরে এস এর সাথে এস, তারপরে এস এর সাথে পি হবে। তাহলে অভিলেপন যেটা পি এর সাথে পি এর এক্সটেনশন অভিলেপনের মাত্রাটা বেশি হয়।
তাহলে এটা ডিরেকশনাল এবং দিক নির্দেশক ধর্ম আছে। তাহলে প্রপার এতে এই দিক থেকে এই দিকে, এই দিক থেকে এদিকে, তাহলে পি অরবিটালের সাথে পি এর সব থেকে বেশি হয়, তারপরে এস এর সাথে এস, তারপরে এস এর সাথে কি হবে, এটা পি হবে। নিচের কোন অণুতে বন্ধন কোণ সব থেকে বেশি, বন্ধন কোণ সর্বাধিক? তাহলে আমরা একটু আগেই দেখছিলাম যে বন্ড অ্যাঙ্গেল কি কি বিষয়ের উপরে নির্ভর করে। সেক্ষেত্রে দেখেছি কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটির উপরে, প্রান্তীয় পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটির উপরে ছিল, আর একটা ছিল প্রেজেন্স অফ লোন পেয়ার। লোন পেয়ারের উপস্থিতি থাকলে ভেসপারের তত্ত্ব অনুযায়ী বন্ড অ্যাঙ্গেল যা হওয়ার কথা ছিল তার থেকে চেঞ্জ হতে পারে। তাহলে আমরা যদি দেখি প্রত্যেকটার ক্ষেত্রে সেন্ট্রাল অ্যাটমের হাইব্রিডেশন স্টেট sp3, তাহলে sp3 হাইব্রিডেশন স্টেট হলে সেক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল কত হয়, 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে মিথেনের ক্ষেত্রে যদি আমরা দেখি কোনো লোন পেয়ার নেই, মিথেনের কোনো লোন পেয়ার নেই, তার মানে এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা 109 ডিগ্রি 28 মিনিটের কাছাকাছি হয়। এবার NH3 যদি দেখা হয়, NH3, তাহলে এর স্ট্রাকচারটা এরকম হবে। তাহলে এটাও sp3 হাইব্রিডাইজ, বাট একটা লোন পেয়ার আছে। তাহলে লোন পেয়ার থাকা মানে ভেসপারের তত্ত্ব থেকে এটা কিন্তু বেশ ভেসপারের তত্ত্ব ইম্পর্টেন্ট, যে এলপি এলপি রিপালশন। তাহলে রিপালশনের অর্ডারটা কি হবে, এলপি এলপি রিপালশন বেশি হবে, তারপরে হবে এলপি বিপি। এলপি বিপি মানে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন, তারপরে সব থেকে কম হয় বন্ড পেয়ার রিপালশন। তাহলে লোন পেয়ার রিপালশনটা বেশি হয়, তারপরে লোন পেয়ার বন্ড পেয়ার, তারপরে বন্ড পেয়ার। এটা হচ্ছে রিপালশনের অর্ডার। তাহলে এখানে অ্যামোনিয়ার মাথার উপরে, নাইট্রোজেনের মাথার উপরে একটা লোন পেয়ার থাকছে, এদেরকে বিকর্ষণ করবে। তাহলে 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার কথা ছিল, হয়ে যাবে 107 ডিগ্রি সামথিং, 107 ডিগ্রির মতো হয়ে গেল বন্ড অ্যাঙ্গেল। তারপরে আমরা যদি কোনটা NF3 নিই, এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল একটু কমে যাবে NF3, তার কারণ প্রান্তীয় পরমাণু। তাহলে এটাও 107-এর চাইতেও কম হবে। পরেরটা যদি H2O দেখি আমরা, তাহলে H2O এর ক্ষেত্রে তাহলে লোন পেয়ার কটা আছে, দুটো। অক্সিজেনের মাথার উপরে লোন পেয়ার দুটো। তাহলে এই দুটো লোন পেয়ার মানে লোন পেয়ার রিপালশনটা তো বেশি হবে, তারপরে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন। তাহলে এটা সেই জন্য বিকর্ষণ অনেক বেশি হওয়ার কারণে 104.5 ডিগ্রির মতো হয়, 104 ডিগ্রি 5 মিনিট। তাহলে বলেছে বন্ধন কোণ সব থেকে বেশি কোনটা হবে, এটা লোন পেয়ার নেই, ওই জন্য আইডিয়াল টেট্রাহেড্রাল হয়। তাহলে বন্ধন কোণ সব থেকে বেশি হয় মিথেনের। লোন পেয়ার থাকলে বিকর্ষণ করবে বেশি, বন্ধনগুলোকে কাছাকাছি আনতে বাধ্য করবে, ওই জন্য বন্ধন কোণ তখন কমে যাবে। বলেছে নিচের কোনটিতে বন্ধন কোণ সর্বনিম্ন, তাহলে কোনটায় বন্ধন কোণ সব থেকে কম হবে? SO2 এর যদি দেখা হয় হাইব্রিডেশন স্টেট, এটা কি হবে, SO2 হবে আগের কোশ্চেনটা একটু নামান স্যার, আগের কোশ্চেনটা 1 মিনিট একটু নামান। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে 1 মিনিট। ওকে স্যার, NF3টা আপনি করলেন না, ওটার কত হ্যাঁ হবে তার স্যার? কারণ দুটো তো একই রকম। তাহলে ওর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল আরো কম হবে, তার কারণ ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি নাইট্রোজেনের থেকে বেশি, ফলে বন্ধনের ইলেকট্রন জোটটা আরো প্রান্তের দিকে সরে যাবে, দূরের দিকে সরে যাবে, ফলে বন্ড অ্যাঙ্গেল আরো কম হবে। ওর ক্ষেত্রে কি হবে, কিন্তু আমাদের জানতে চেয়েছে বন্ধন কোণ সব থেকে বেশি কার, কম কোনটা, তো সেটা বলেনি, ওই জন্য ওর আচ্ছা ক্ষেত্রে আচ্ছা, ক্লিয়ার। হ্যাঁ, নিচের কোনটিতে বন্ধন কোণ সর্বনিম্ন সব থেকে কম? SO2। তাহলে SO2 যদি দেখা যায়, তাহলে এর ক্ষেত্রে sp2 হাইব্রিডাইজ। তাহলে স্ট্রাকচার যদি SO2 এর দেখা যায়, SO2 কিন্তু মাথার উপরে একটা কি থাকে, লোন পেয়ার থাকে, এরকম স্ট্রাকচার হয়। sp2 হাইব্রিডাইজ মানে এটা রিপেল করবে, বন্ড অ্যাঙ্গেল 120 থেকে কম হবে। NO2 প্লাস একটু আগে আমরা দেখছিলাম, এটার ক্ষেত্রে এরকম হয়, বন্ড অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি। H2 ওর ক্ষেত্রে 104.5 ডিগ্রি দেখলাম আমরা। দুটো লোন পেয়ার মানে টোকাটুকি বেশি হবে, লোন পেয়ার বেশি, এই জন্য এটা 104.5 ডিগ্রির মতো হয়, 4.5 ডিগ্রি। NH4 প্লাস এইটার ক্ষেত্রে কত হবে, এটার 109 ডিগ্রির মতো হয়ে যাবে, লোন পেয়ারটাকে নিয়ে নেবে, এটা 109 ডিগ্রির মতো। তাহলে বন্ধন কোণ সব থেকে কম বলেছে কার ক্ষেত্রে, তাহলে জলের ক্ষেত্রে সব থেকে কম হবে, বন্ড অ্যাঙ্গেল জলের ক্ষেত্রে সব থেকে কম আসবে।
তারপরেরটা দিয়েছে এদের মধ্যে বন্ধন কোণের ক্রম কি হবে। তাহলে CH4 এর বন্ধন কোণ কত হয়, CH4 100 কত ডিগ্রি হবে, 109 ডিগ্রি। অ্যামোনিয়ার ক্ষেত্রে 107, আর জলের ক্ষেত্রে 104.5 ডিগ্রি। PCl3 যেটা, এর বন্ধন কোণ দেখো, যদি ডি অরবিটাল থাকে তাহলে তখন বন্ধন কোণ আরো কমে যায়। যেমন NH3 আর PH3, NH3 এর তুলনায় PH3 এর বন্ধন কোণ আরো কম হবে। তাহলে আমরা যদি এদেরকে সাজাই, তাহলে বন্ধন বলেছে সঠিক ক্রম কোনটা, কম থেকে বেশির দিকে যদি যাও, তাহলে তোমার প্রথমে হচ্ছে বন্ড অ্যাঙ্গেল সব থেকে বেশি কার হবে, মিথেন। তাহলে মিথেনের বন্ড অ্যাঙ্গেল সব, হ্যাঁ হ্যাঁ, এরটাই হচ্ছে স্যার, কোনটা বলো, অপশন অপশন এ। বি স্যার। বিয়েরটা PCl3 100, PCl3 হচ্ছে 101 ডিগ্রির মতো আসবে, H2 104 4.5 ডিগ্রির মতো হবে, অপশন বি। আর এটা 107, আর এটা অপশন 109 বি ডিগ্রি হচ্ছে 28 মিনিট। তাহলে অপশন বি হবে এটা। PCl3 টা কেন 101 হচ্ছে একটুখানি বলে দেবেন? PCl3 এর ক্ষেত্রে তার কারণ এই যেটা এক্ষুনি বললাম, যদি NH3 এবং PH3 এগুলো ভেসপারের তত্ত্ব, নাইট্রোজেনের ডি অরবিটাল নেই, ফসফরাসের ডি অরবিটাল আছে। যদি ডি অরবিটাল থাকে তখন বন্ড অ্যাঙ্গেলটা কমে যায়। আবার ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি না, ফলে ক্লোরিন এমনিতে তাহলে ফসফরাসের ডি অরবিটাল আছে, তারপরে ফসফরাসের সাথে যে তিনটে ক্লোরিন আছে এরা আবার বন্ধনের ইলেকট্রন জোড়কে নিজের দিকে টানছে ফসফরাস থেকে। তাহলে যদি বন্ধনের ইলেকট্রন জোড় কেন্দ্রীয় পরমাণু থেকে দূরের দিকে সরে যায় তাহলে রিপালশনটা কমে যাবে। রিপালশন কমে যাওয়ার কারণে বন্ধন কোণ কি হবে, তখন আরো কমে যাবে। ওই কারণে এর বন্ধন কোণটা সব থেকে কম হবে। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার, কিন্তু H2O তে তো দুটো লোন পেয়ার ছিল, এখানে তো একটাই লোন পেয়ার। কোনটা? H2O, H2O তে কি বললাম আমি, যে H2, এই যে ফসফরাস হচ্ছে থার্ড পিরিয়ড এলিমেন্ট, এর ফাঁকা ডি অরবিটাল আছে। ফাঁকা ডি অরবিটাল থাকলে, এই যে এক্সাম্পল এটা দিলাম তো, NH3 এর তুলনায় PH3 এর বন্ড অ্যাঙ্গেল অনেক কমে যায়, 7.5 ডিগ্রি, এর ওই 92-94 ডিগ্রির মতো হয়ে যায়। NH3 কোথায় 107, আর এর কোথায় 92-94 এর মতো হয়। তাহলে এটা ভেসপারের তত্ত্ব ছিল, ভেসপারের তত্ত্ব বা ভেসপারের যে থিওরি, সেই ভেসপারের থিওরিতে ছিল যে ফাঁকা ডি অরবিটাল যদি সেন্ট্রাল অ্যাটমে থাকে তখন সেক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল যা হওয়ার কথা তার চাইতে বন্ড অ্যাঙ্গেল আরো খানিকটা কমে যাবে। তাহলে ফসফরাস থার্ড পিরিয়ড এলিমেন্ট মানে ওর ফাঁকা ডি অরবিটাল উপস্থিত, ফাঁকা ডি অরবিটাল উপস্থিত থাকার কারণে ওর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা কমে যাবে কার তুলনায়, NH3 এর তুলনায়। আবার ফসফরাসের সাথে যুক্ত আছে ক্লোরিন, সেই কারণে বন্ধন কোণটা আরো কম হয়। ওকে, ক্লিয়ার ক্লিয়ার স্যার। পরেরটা 19 নাম্বার কোশ্চেন। SF4 অণুর, এটা অলরেডি হয়ে গেছে, এটা আর বলা লাগবে না। SF4 এটা sp3d, তার কারণ সালফারের 6টা ইলেকট্রন, একযোজী পরমাণু 4টে, বাই 2 যদি করো টোটাল লোন পেয়ার প্লাস বন্ড পেয়ার মিলে হচ্ছে 5টা। তার মধ্যে বন্ড পেয়ার আছে 4টে, একযোজী পরমাণু যতগুলো হয় তাহলে ততগুলো বন্ড পেয়ার থাকে। লোন পেয়ার কটা হবে, টোটাল বন্ড পেয়ার মাইনাস ইলেকট্রন বন্ড পেয়ার, তাহলে টোটাল এটা হচ্ছে টোটাল লোন পেয়ার প্লাস বন্ড পেয়ার মিলে 5। তাহলে বন্ড পেয়ার আছে 4টে, তাহলে একটা হবে লোন অপশন এ পেয়ার। স্যার। তাহলে এটা অপশন প্রথমটা এ। হবে sp3d এবং C-SOR স্ট্রাকচার হবে এটা। নিচের কোন অণুটির গঠন সমতলীয় এবং বন্ধন কোণ, এটা তো অলরেডি আমরা করলাম, BF3। sp2 সংকরায়িত, sp2 হলে সেক্ষেত্রে বন্ধন কোণ কত হয়, 120 ডিগ্রি, এবং এটা হবে ট্রাইগোনাল প্ল্যানার, একই প্লেনে অবস্থান করছে, এবং বন্ড অ্যাঙ্গেলটা কত, 120 ডিগ্রি। এটা একটা লুইস অ্যাসিড কিন্তু, তার কারণ একটু আগে দেখলে যে 2s2 2p1, 2s থেকে একটা ইলেকট্রন যখন 2p তে চলে যাচ্ছে তখন ওর বাইরের পক্ষে অষ্টক পূর্তি হচ্ছে না। তাহলে BF3 কেন একটা লুইস অ্যাসিড সেটাও একটু আমাদের জানা ভালো। তাহলে 3টে ফ্লুরিনের সাথে
দেখো, কেন্দ্রীয় পরমাণুর বাইরের কক্ষে যতগুলো অযুগ্ম ইলেকট্রন থাকে ততগুলো কোভ্যালেন্ট বন্ড হয়। তাহলে বোরনের বাইরের কক্ষে 3টে আনপেয়ার্ড বা অযুগ্ম ইলেকট্রন উপস্থিত, সেই জন্য 3টে ফ্লুরিনের সাথে 3টে কোভ্যালেন্ট বন্ড তৈরি করছে। তাহলে 3টে কোভ্যালেন্ট বন্ড বন্ড তো সবসময় কেন করে? স্টেবিলিটি গেইন করার জন্য। তাহলে যে যে অবস্থায় আছে তার থেকে আরো বেশি সুস্থিত হতে চায়। তাহলে এখানে বন্ধন করার পরেও এর তো স্টেবিলিটি ও পুরোপুরি গেইন করতে পারছে না, আবার এর একটা পিজেড অরবিটাল ভ্যাকেন্ট আছে, ফাঁকা আছে। ফলে এখানে ও লোন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারে। তাহলে যে সমস্ত পরমাণু বা আয়ন বা অণু ইলেকট্রন গ্রহণ করতে পারে তাদেরকে বলা হয় লুইস অ্যাসিড। সেই কারণে BF3 কিন্তু হবে একটা লুইস অ্যাসিড, এটাও মাথায় রাখতে হবে। তাহলে নিম্নের কোনটির সমতলীয়? তাহলে একই প্লেনে অবস্থান করছে তাই সমতলীয় এবং sp2 সংকরায়িত। দেখো, একটা s অরবিটাল আর এদিকে দুটো p অরবিটাল অংশগ্রহণ করছে, হাইব্রিডাইজেশন স্টেট হবে বোরনের sp2। তাই আমাদের এই অপশনটা এখানে সঠিক হবে। হলো? নিচের কোন বিকল্পে বন্ধন কোণের সঠিক ক্রম দেওয়া হয়েছে? তাহলে নিচের কোনটার ক্ষেত্রে বন্ধন কোণের ক্রম যেটা সেটা সঠিক দেওয়া আছে আমাদেরকে? তাহলে বন্ধন কোণ মানে আমি 3টে কথা বললাম, মাথায় রাখলে অনেকটাই সমস্যার সমাধান হয়ে যাবে। এই জায়গাটায় দেখতে পাচ্ছ সি এর অপশনটায় যে কেন্দ্রীয় পরমাণু একই আছে, তার মানে এখানে তোমাকে দেখতে হবে প্রান্তের পরমাণু কে আছে। প্রান্তের পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি, রিপালশন তত কম, বিকর্ষণ যত কম, বন্ড অ্যাঙ্গেলটাও তত কম হবে। তাহলে তুমি যদি ইলেকট্রোনেগেটিভিটির ক্রম দেখো, ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি ক্লোরিনের থেকে বেশি, ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি আবার ব্রোমিনের থেকে বেশি। তাহলে বন্ধনের ইলেকট্রন ফ্লুরিন বেশি পরিমাণ নিজের দিকে টানতে পারবে, সেই জন্য OF2 এই যে যৌগটার বন্ড অ্যাঙ্গেল কম হবে। তাহলে ব্রোমিনের ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে কম, সেই কারণে বন্ধনের ইলেকট্রন জোড় অক্সিজেনের দিকে সব থেকে বেশি সরে থাকবে। কার ক্ষেত্রে? Br2 ওর ক্ষেত্রে অক্সিজেনের কাছে থাকবে বন্ধন জোড়গুলো। অপরদিকে OF2 এর ক্ষেত্রে সব থেকে দূরের দিকে থাকবে বন্ধনের ইলেকট্রন জোড়। ফ্লুরিনের তো ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের থেকে বেশি, বন্ধন ইলেকট্রন জোড় দূরের দিকে থাকার কারণে এদের মধ্যে রিপালশনটা বা বিকর্ষণ কি হবে? বিকর্ষণ বা রিপালশন কিন্তু কম হবে। তাই তোমার অর্ডারের ক্রম কি হবে? এটা এখানে এইটা আসবে। একুশে 22-এর কোশ্চেন। 22-এরটা কি বলছে? নিচের কোনটি পিরামিডীয় আকৃতির হবে? BF3 তো হবে না, সমতলিক হবে। এটা আমরা দেখলাম H3O+, তাহলে H2O এর গঠনাকৃতি তো আমরা দেখেছি অলরেডি, এটা দুটো লোন পেয়ার থাকে। তাহলে দুটো লোন পেয়ার, তাহলে দেখো অক্সিজেনের চারিদিকে এই যে অরবিটাল sp3 অরবিটাল গুলো কেমন ভাবে থাকে? উপরের দিকে একটা 109 ডিগ্রি 28 মিনিট কোণ করে থাকে sp3 অরবিটাল এগুলো। তাহলে হাইড্রোজেনের সাথে দুটো বন্ধন হচ্ছে, আর একটা এই যে লোন পেয়ার থেকে যাচ্ছে, আর একটা এখানে একটা আর একটাই লোন পেয়ার। এই লোন পেয়ার দিয়ে ও H+ এর সাথে আর একটা বন্ধন করবে। তাহলে H+ এর সাথে যদি আর একটা বন্ধন করে ও এরকম পিরামিডের মতো স্ট্রাকচার হয়ে যাবে। কেমনটা হবে? পিরামিডের মতো, মাথার উপরে একটা লোন পেয়ার থাকবে পজিটিভ চার্জ। তাহলে এটা হয়ে যাবে এখন পিরামিডের মতো গঠনাকৃতি। তাহলে উত্তর হবে কোনটা? H3O+। বোঝা গেছে? পিরামিডের আকৃতি জানতে চেয়েছে। পরেরটাও কিন্তু হবে না, নাইট্রোজেন 5টা ইলেকট্রন আর একে 6টা, 6 মানে 6/2 sp2। sp2 হলে সবসময় প্লানার স্ট্রাকচার হয়। কার্বনের CO3 2-, তাহলে এটা কার্বন হচ্ছে 12, এই সরি 6 প্লাস 6 কেন 4 প্লাস 2/2, তাহলে এখানে হচ্ছে তোমার 6 3, মানে এখানে sp2 মানে প্লানার স্ট্রাকচার, এটাও sp2 মানে প্লানার স্ট্রাকচার।
এটাও sp2 মানে প্লানার স্ট্রাকচার, বাট এই ক্ষেত্রে sp3, সেই জন্য উত্তর হবে কোনটা, এটা উত্তর হবে। ক্লিয়ার সবার? বোঝা গেছে? নিচের কোনটির গঠন সমতলীয় বর্গাকার? সমতলিক বর্গাকার কোনটা হবে? NH4+ তো হবে না, পিরামিডের মতো গঠন হবে এটা। NH4+ একটা ছিল, এটা পিরামিডের মতো গঠন আকৃতি হয়ে যাবে, গোটাটার মাথার উপর একটা পজিটিভ চার্জ। BF4- এটাও একই রকম হবে। বুঝতে কি অসুবিধা হচ্ছে? একটু রেসপন্স করবে। শুনতে পাচ্ছ সবাই? আমি লাইন বোধহয় আবার কেটে গেল নাকি বলতে নি? একে জুম অ্যাপের কি বলে, গুগল মিটের বোধহয় এই সিস্টেম নাকি 1 ঘন্টা পরে কেটে যায় অটোমেটিক। তো এরকম হচ্ছে কেন? আমি সেই জন্য কেউ দেখি কোনো কথা বলছে না, কলদিনই জাল আপন। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওটা অফ করে দিই, রেকর্ডিংটা অফ করা হয়নি। দাঁড়া। তাহলে আমরা 22-এর দাগ দেখছিলাম, নিচের কোনটি পিরামিডীয় আকৃতির? তাহলে পিরামিড আকৃতির কোনটা হবে? পিরামিড আকৃতির কোনটা হবে? তাহলে বন্ধন কোণের হ্রাস, এটা আমাদের পড়া হলো। 22-এর কোশ্চেন, যে নিচের কোনটি পিরামিডীয় আকৃতির? BF3 হবে না। কেন BF3 হবে না? বোরনের সংকরায়ন অবস্থা এখানে কত, sp2। তাহলে sp2 হলে সেটা সমতলিক বর্গাকার হয়। দেখা যাচ্ছে যে বাকিটা কানেক্টেড দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? ভিডিও রেকর্ডে দিয়ে দিলে হবে কি? ডাউনলোড ডাউনলোড এই তাহলে নিম্নের কোনটি পিরামিডীয় আকৃতির? পিরামিডের আকৃতির কোনটা হবে? তাহলে H3O+, এটা পিরামিডের আকৃতি বিশিষ্ট হবে, কারণ এখানে BF3 বোরনের হাইব্রিডাইজেশন স্টেট কি হবে, sp2। H3O+ এর ক্ষেত্রে তাহলে আমরা দেখলাম H3O+, তিনটে লোন পেয়ারের মধ্যে আর একটা ও H+ কে দিয়ে দিল। তাহলে এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা আচ্ছা আচ্ছা, কন্টিনিউ।
তাহলে H3O এর ক্ষেত্রে অক্সিজেনের দুটো লোন পেয়ার থাকে এবং দুটো হাইড্রোজেনের সাথে বন্ধন করে থাকে। ও H+ কে একটা লোন পেয়ার দিয়ে যদি অসমযোজী বন্ধন করে তাহলে এখানে তিনটে হাইড্রোজেনের সাথে বন্ধন হবে। তাহলে এইটা যেটা আমরা দেখছি এইটা কিন্তু পিরামিডের মতো হয়ে যাচ্ছে। তাহলে এর মাথার উপরে একটা প্লাস হয়ে যাবে। তাহলে এইটা কিন্তু কি হবে H3O+। NO3- এর ক্ষেত্রেও নাইট্রোজেনের সংকরায়ন অবস্থা হবে sp2, নাইট্রোজেনের বাইরের কক্ষে 5টা ইলেকট্রন প্লাস একটা নেগেটিভ চার্জ বাই 2। তাহলে টোটাল স্টেরিক নাম্বার 3 এসছে, মানে নাইট্রোজেনের সংকরায়ন অবস্থা sp2। sp2 হলে প্লানার স্ট্রাকচার হয়। কার্বনের CO3 2- এইটা যদি আমরা দেখি কার্বনের 4টে ইলেকট্রন, নেগেটিভ চার্জ 2 একক বাই 2, টোটাল স্টেরিক নাম্বার 3 এসছে, মানে এখানেও কার্বনের সংকরায়ন অবস্থা sp2। তাহলে এখানেও বোরনের সংকরায়ন অবস্থা sp2। তাহলে এই তিনটে হচ্ছে প্লানার স্ট্রাকচার, এই তিনটে প্লানার, বাট এ হচ্ছে তোমার পিরামিডীয় আকৃতির হবে। নিচের কোনটির গঠন সমতলীয় বর্গাকার স্কয়ার প্লানার, এটাও বলতে পারবে? সিয়েরটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, সিএটটা। হ্যাঁ হ্যাঁ, অন করে দিয়েছি। তাহলে NH4+, এটা তো হবে না, সমতলিক বর্গাকার হবে না, এটা sp3 সংকরায়িত, নাইট্রোজেনের সংকরায়ন অবস্থা কত এখানে sp3। তাহলে এটা বর্গাকার, সমতলিক বর্গাকার হওয়ার কোনো প্রশ্নই নেই। BF4- যেটা, এটাও sp3 সংকরায়িত, বোরনের হাইব্রিডাইজেশন স্টেট sp3। জেনন যদি দেখা হয় বাইরের কক্ষে, তাহলে আমরা H = কি লিখতে পারি, হাফ ইন্টু V+X- C+A। ভি মানে সেন্ট্রাল অ্যাটমের ভ্যালেন্স শেলের ইলেকট্রন, এক্স মানে একযোজী পরমাণুর সংখ্যা, সি হলো ক্যাটায়নের চার্জ, এ হলো অ্যানায়নের চার্জ। ক্যাটায়ন অ্যানায়ন নেই, তাহলে এখানে সেন্ট্রাল অ্যাটম জেনন, বাইরের কক্ষে 8টা ইলেকট্রন প্লাস একযোজী পরমাণু কটা, 4টে। তাহলে 8 আর 4 12কে 2 দিয়ে ভাগ করলে টোটাল স্টেরিক নাম্বার 6 হবে, মানে বন্ড পেয়ার প্লাস লোন পেয়ার মিলে হচ্ছে 6টা। তাহলে লোন পেয়ার কটা হবে, 6 - বন্ড পেয়ার, একযোজী পরমাণু 4টে আছে, মানে বন্ড পেয়ার 4টে। তাহলে বাকি দুটো হবে লোন পেয়ার। তাহলে আমরা XCF6 এর গঠনাকৃতি যদি দেখি এরকম হবে, উপরে একটা লোন পেয়ার, নিচে সেম প্লেনে 4টে ফ্লোরিন। তাহলে এটা হবে সমতলিক বর্গাকার। তাহলে এটা সমতলিক বর্গাকার হবে। 24-এর কোশ্চেন বলছে কোন মৌলগুলি sp3d হাইব্রিডেশন দেখাতে পারে না। তাহলে sp3d দেখাতে পারবে না মানে যাদের d অরবিটাল নেই তারা তো কখনো দেখাতে পারবে না। তাহলে d অরবিটাল হতে গেলে l এর ভ্যালু 2 হতে হয়, গৌণ কোয়ান্টাম সংখ্যার মান কত হতে হয়, 2। গৌণ কোয়ান্টাম সংখ্যার মান 2 হতে গেলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা n এর মিনিমাম মান 3 হতে হয়। তাহলে কোন, দেখো যেগুলো, তাহলে যাদের ক্ষেত্রে n এর মান 2 তাদের ক্ষেত্রে স্যার এ হ্যাঁ আর সি। হ্যাঁ ঠিক। তাহলে যেহেতু কার্বন সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, এর ডি অরবিটাল থাকার প্রশ্ন নেই। বোরনও সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, এদের ক্ষেত্রে n এর মান 2, তার মানে l এর ভ্যালু কি হবে, 0 হতে পারে আর 1 হতে পারে। তাহলে l এর ভ্যালু ডিপেন্ড করে n এর ভ্যালুর উপরে, 0 থেকে শুরু করে ম্যাক্সিমাম n-1 পর্যন্ত হয়। তাহলে ডি অরবিটাল থাকতে গেলে n এর মিনিমাম মান 3 হতে হবে। তাহলে মিনিমাম তারা তৃতীয় পর্যায়ে অবস্থান করতে হবে। তাহলে ফসফরাস থার্ড পিরিয়ড এলিমেন্ট, ক্লোরিন থার্ড পিরিয়ড এলিমেন্ট, এদের ডি অরবিটাল আছে, সুতরাং এদের ক্ষেত্রে sp3d হওয়া সম্ভব। কার্বন এবং বোরন এদের ক্ষেত্রে n এর মান 2, তাহলে এদের ক্ষেত্রে শুধু s অরবিটাল থাকবে আর p অরবিটাল থাকবে। d অরবিটাল থাকা বা d উপকক্ষ থাকা এদের ক্ষেত্রে সম্ভব না, তাই এই দুটো হবে।
25-এর কোশ্চেন, বন্ধন কোণের ক্রম, এটা মনে হয় একবার আমরা করেছি। তাহলে মিথেন CH4 এর বন্ধন ক্রম 109 ডিগ্রি 28 মিনিট। কোনো লোন পেয়ার নেই, আইডিয়াল টেট্রাহেড্রাল বা চতুস্থলক যেমনটা হওয়া দরকার 109 ডিগ্রি 28 মিনিট। NH3 এর ক্ষেত্রে একটা লোন পেয়ার আছে, মানে বন্ধন কোণ কমে যাবে 109 ডিগ্রি 28 মিনিট থেকে 107 ডিগ্রি বা ওরকম সামথিং হয়ে যাবে। তারপরে জলের ক্ষেত্রে দুটো লোন পেয়ার। তাহলে ভেসপারের তত্ত্ব কিন্তু বেশ ইম্পর্টেন্ট, আমরা এগুলো যেগুলো করছি। তাহলে এখানে বন্ড অ্যাঙ্গেল 104.5 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে আমরা যদি দেখি উত্তর কি হবে, বলেছে বন্ধন কোণের সঠিক ক্রম। তাহলে এই প্রথমটা হবে না, কোনটা হবে? এইটা একদম এটা 109 ডিগ্রি 28 মিনিট, 107, তারপরে 104.5, এটা হবে। প্রদত্ত যৌগগুলির ক্ষেত্রে ল্যাটিস শক্তির ক্রম কি হবে? তাহলে ল্যাটিস এনার্জি ইউ দিয়ে লেখা হয় ইউ সমানুপাতিক জেড প্লাস ইন্টু জেড মাইনাস বাই নিচে হবে আর। জেড প্লাস মানে ক্যাটায়নের চার্জ, তাহলে ল্যাটিস এনার্জি কার কার উপরে ডিপেন্ড করে? ক্যাটায়নের চার্জ এবং অ্যানায়নের চার্জের গুণফল আর ক্যাটায়ন অ্যানায়নের মধ্যবর্তী যে দূরত্ব, এদের উপরে সিলেটটা হবে কি স্যার? ল্যাটিস। একদমই ঠিক কথা বলেছে। তাহলে তোমার Al2O3 এর ক্ষেত্রে দেখো Al2O3 যেটা অ্যালুমিনিয়ামের চার্জ 3 একক, অক্সিজেনের 2 একক। তারপরে আমরা যদি CaO দেখি, ক্যালসিয়াম +2, অক্সিজেন -2। তারপরে MgBr2 যদি দেখি, Mg+2, ব্রোমিন -1। আর NaCl যদি আমরা দেখি, সোডিয়াম +1, ক্লোরিন -1। অ্যানায়নের আকার সব থেকে ছোট হবে কার? O2-। তারপরে হবে Cl- অ্যানায়ন, তারপরে হবে Br-। তাহলে এদের মধ্যে চার্জের পরিমাণ সব থেকে বেশি অ্যালুমিনিয়াম, আর অ্যানায়নটা সব থেকে ছোট কোনটা? তাহলে বুঝতে পেরেছো, চার্জের গুণফল যত বেশি আর এর মানটা যত কম, ল্যাটিস এনার্জির ভ্যালুটা তত বেশি। তাহলে Al2O3 এর ক্ষেত্রে চার্জের পরিমাণ 3 একক, আবার অক্সিজেনের আকারটা ছোট, সেই জন্য এর ল্যাটিস এনার্জি বেশি হবে। তারপরে ক্যালসিয়ামের ক্ষেত্রে ক্যালসিয়ামের চার্জ 2 একক, অক্সিজেনের চার্জও 2 একক, সেই জন্য তাহলে এর সব থেকে বেশি হবে। তারপরে হবে তোমার, তাহলে ডি এরটা CaO, তারপরে MgBr2, তারপরেরটা হবে NaCl। বোঝা গেছে কেন? তাহলে এই সম্পর্কটা মনে রাখতে হবে, ল্যাটিস এনার্জি ক্যাটায়ন অ্যানায়নের চার্জের গুণফলের সাথে সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের সাথে কি হবে? এটা ব্যস্তানুপাতিক হবে। ক্যাটায়ন অ্যানায়নের মাঝখানের দূরত্ব তার সাথে ব্যস্তানুপাতিক। এরপর যেটা এসছে, বন্ধন কোণ কোনটির সর্বাধিক? তাহলে বন্ধন কোণ কোনটার সব থেকে বেশি হবে? তাহলে NO2 মাইনাস NO3 মাইনাস NO2 মাইনাস NO2 আর NO2 প্লাস। তাহলে NO2 প্লাস এর স্ট্রাকচার অলরেডি আমরা দেখলাম, এটা sp সংকরায়িত, বন্ড অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। NO2 যদি দেখা হয়, NO2, আচ্ছা এর ক্ষেত্রে একটা আনপেয়ার ইলেকট্রন থাকে NO2 এর ক্ষেত্রে, ওই জন্য কিন্তু ডাইমার গঠন করে। NO2 কি গঠন করে? ডাইমার। বাইরের কক্ষে দেখো 7টা ইলেকট্রন হয়ে যাচ্ছে, এই যে 2 জোড়া ইলেকট্রন, এদিকে 1 জোড়া, 6, আর এই একটা, তাহলে এর তো একটু বিকর্ষণ করবে, তাই না? তাহলে বিকর্ষণ যদি করে, তাহলে হওয়ার কথা ছিল 120 ডিগ্রি হওয়ার কথা ছিল বেন শেপ বা ভি শেপ, তাহলে 120 ডিগ্রির থেকে কম হবে। তাহলে এটা 120 ডিগ্রির থেকে একটু কিন্তু কমে যাবে, এটা বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রির থেকে কম হবে। এটা 180 ডিগ্রি। NO2 মাইনাস যদি আমরা দেখি, NO2 মাইনাসের ক্ষেত্রে NO2 মাইনাসের স্ট্রাকচার যদি তুমি করো, তাহলে এটা হবে একটা লোন পেয়ার থাকবে, মাথার উপরে কি থাকবে? একটা লোন পেয়ার। এই অক্সিজেনের তিনটে তিনটে থাকবে। আচ্ছা, তাহলে এখানেও 120 ডিগ্রি হবে না, লোন পেয়ার উপস্থিত, এই দিক থেকে এই দিক থেকে এ করবে, রিপেল করবে, 120 ডিগ্রির চাইতে এটা কম হবে। 120 ডিগ্রির চাইতে কি হবে? এটা কম হবে, তাই না? তাহলে এটাও 120 ডিগ্রির চাইতে এর ক্ষেত্রে এটা কম হবে।
আচ্ছা, NO2 মাইনাস যদি আমরা দেখি, NO2 মাইনাসের স্ট্রাকচার কেমন হবে? N ডবল বন্ড O, এখান থেকে একটা অক্সিজেন, এদিকে আর একটা অক্সিজেন। তাহলে NO2 মাইনাস যেটা, এখানে আমরা গোটাটার উপরে মাথার উপরে মাইনাস চিহ্ন দেব, যখন দেব গোটাটার মাথার উপরে। তাহলে এদিকে দুটো, তিনটে, চারটে, ছটা, হ্যাঁ, এই হচ্ছে এদের স্ট্রাকচার। তাহলে এখানে বন্ড অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হয়? 120 ডিগ্রির মতো। তাহলে কার বন্ড অ্যাঙ্গেল সব থেকে বেশি হবে বলো? কোনটা হবে? NO2 প্লাস 120, 100 কত, 180 ডিগ্রি। তারপরেরটা ইলেকট্রন ঘাটতি দেখা যায়, অলরেডি বলে দিয়েছি, ব্যানানা বন্ড দেখা যায়, বা যেটাকে সেতু বন্ধন বলে, B2H6, এর নাম হলো ডাইবোরেন, এটার নাম ডাইবোরেন। তাহলে B2H6, তাহলে যেহেতু ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট যৌগ, তাহলে সেই কারণে এরা ইলেকট্রন ঘাটতি মেটানোর জন্য ব্যানানা বন্ড গঠন করে। তাহলে এই যে দুটো ইলেকট্রন, এই বন্ধনের যে দুটো ইলেকট্রন, এই দুটো পরমাণু ব্যবহার করার পাশাপাশি এর যে একটা অরবিটাল ফাঁকা আছে এই বোরনের, এই ফাঁকা অরবিটাল দিয়ে এই দুটো ইলেকট্রন এও বন্ধন করে। তাহলে দুটো ইলেকট্রন এই দুটো ব্যবহার করছে এই বোরন, এই হাইড্রোজেন, এই বোরন। তাহলে এটাকে বলে 3 সেন্টার। আবার ঠিক একই রকম এই বন্ধনের যে দুটো ইলেকট্রন, এই দুটো পরমাণুর পাশাপাশি এর যে অরবিটাল ফাঁকা আছে, তাহলে এর পাশাপাশি এও কিন্তু ব্যবহার করে থাকে। তাহলে এই দুটো ব্যানানা বন্ড, এটাকে বলা হয়। তাহলে 3 সেন্টার 2 ইলেকট্রনের সময় কিন্তু প্রশ্নটা দিতেই পারে পরীক্ষায়, নিম্নের কোনটিতে 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড দেখা যায়? সেটা হবে B2H6 ডাইবোরেনের ক্ষেত্রে। NaCl অপেক্ষা LiCl জৈব দ্রাবকে বেশি দ্রাব্য, এই কোশ্চেনটা আশা করি পারা যাবে, পারা উচিত, বলো। প্রথমেই আমরা এই টাইপের প্রশ্ন ডিসকাস করেছি আজকে। কোনটা হবে? সি। একদমই, LiCl NaCl অপেক্ষা বেশি সমযোজী হবে। তার কারণ Li প্লাসের ধ্রুবায়ন ক্ষমতা অনেকটাই বেশি, সেই কারণে এর ধ্রুবায়ন ক্ষমতা বেশি, মানে সমযোজী চরিত্র বেশি হবে। NaCl MgCl2 SiCl4, তাহলে সমযোজী চরিত্র, যেমন ক্যাটায়নের আকার যত বেশি হবে, ছোট হবে, সমযোজী চরিত্র তত বাড়বে। অপরদিকে ক্যাটায়নের চার্জের পরিমাণ, তাহলে আকারটা যত ছোট হবে ক্যাটায়নের ক্ষেত্রে, এবং ক্যাটায়নের আধানের পরিমাণ যত বৃদ্ধি পাবে, তত পোলারাইজিং পাওয়ার বাড়বে, সমযোজী চরিত্র বাড়বে। তাহলে NaCl এর ক্ষেত্রে সোডিয়াম 1 একক, তারপরে MgCl2 এর ক্ষেত্রে ম্যাগনেসিয়ামের মাথায় চার্জ 2 একক, AlCl3 এর ক্ষেত্রে তাহলে ক্যাটায়নের চার্জ 3 একক। আচ্ছা, তারপরে SiCl4 এর ক্ষেত্রে ক্যাটায়নের চার্জ। তাহলে যত বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, ধ্রুবায়ন ক্ষমতা বাড়ছে। কি ক্ষমতা বেড়ে যাচ্ছে? পোলারাইজিং পাওয়ার বা ধ্রুবায়ন ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। ধ্রুবায়ন ক্ষমতা বৃদ্ধি, ধ্রুবায়ন ক্ষমতা বৃদ্ধি মানে সমযোজী ক্যারেক্টার বাড়ছে। তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে সমযোজী চরিত্র বাড়বে। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর কোনটা? সমযোজী ক্যারেক্টার অপশন এ হবে। বোঝা গেছে? বাকিদের ক্লিয়ার? তাহলে ক্যাটায়নের আকার যত ছোট হয় তত ধ্রুবায়ন ক্ষমতা বৃদ্ধি পায়। অপরদিকে আমরা যখন চার্জ দেখব, তখন যে ক্যাটায়নের চার্জের পরিমাণ যত বেশি, তার ধ্রুবায়ন ক্ষমতা তত বেশি হবে। বলেছে প্রদত্ত কোন যৌগটিতে 3 প্রকারের বন্ধন দেখা যায়? তাহলে 3 প্রকারের বন্ধন কোনটার ক্ষেত্রে দেখা যাবে? NH4Cl যদি আমরা নিই, NH4Cl, তাহলে এটা যদি ভাঙে 1 NH, নাম্বার আর 4 নাম্বার, মানে ডিটা। 1 আর 4। একটুখানি ভুল হয়েছে, 1 হবে ঠিক, কিন্তু 4 হবে না। দেখা যাক কি হয়। NH, হ্যাঁ 1 আর 3, ঠিক কথা বলেছে। তাহলে 1 আর 2। NH4 প্লাস যেটা এবং Cl মাইনাস, এদের মধ্যে আয়নীয় বন্ধন। NH, এই যে অ্যামোনিয়া NH3, এদের মধ্যে নাইট্রোজেন হাইড্রোজেনের মধ্যে সমযোজী বন্ধন। আর H প্লাস এর এই যে লোন পেয়ার দিচ্ছে, তাহলে এইটা হচ্ছে একটা, এখানে 4টে হাইড্রোজেনের মধ্যে বন্ধনের মধ্যে একটা হচ্ছে অসমযোজী বন্ধন এই লোন পেয়ার দিয়ে, বাকি এই যে 3টে বন্ধন, এই 3টে সমযোজী বন্ধন। তাহলে এখানে সমযোজী বন্ধন রয়েছে, অসমযোজী বন্ধন আছে, আবার আয়নিক বন্ধন। তাহলে এইটার ক্ষেত্রে হচ্ছে
আর H2SO4 এর ক্ষেত্রে তো সবই সমযোজী বন্ধন, তাহলে এখানে অসমযোজী বন্ধন বা অন্য বন্ধন নেই। K4FeCN6 এটাকে বলে জটিল যৌগ। পটাশিয়াম হেক্সা, তোমার এর নাম হবে পটাশিয়াম হেক্সাসায়ানিডো ফ্রেট 3। এটা আইইউপ্যাক নাম, যখন ওখানে পড়েছো তখন নিশ্চয়ই পড়েছো যে কোঅর্ডিনেশন কম্পাউন্ডে। তাহলে কোঅর্ডিনেশন কম্পাউন্ডে আমরা জানি যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে এইটা আয়নে বিয়োজিত হয় না, মানে বাইরের এই আয়নগুলোকে বলা হয় কাউন্টার আয়ন। এরা জলীয় দ্রবণের কেন্দ্রীয় পরমাণু থেকে বিচ্ছিন্ন হয়। তাহলে K4FeCN6 এইটাকে যদি জলের মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে তৈরি হবে 4K প্লাস প্লাস থার্ড ব্র্যাকেটের মধ্যে স্ববর্গীয় স্তর বলে এটাকে, বা কোঅর্ডিনেশন স্তর। এই স্ববর্গীয় স্তরের যে অংশ এটা অবিয়োজিত অবস্থায় থাকে, ঠিক আছে। তাহলে K প্লাস এবং এর মধ্যে অ্যানায়নের মধ্যে কি ধরনের বন্ধন কাজ করবে? তড়িৎযোজী বন্ধন। আচ্ছা, আয়রনের যে ডি অরবিটাল, ভ্যাকেন্ট ডি অরবিটালে কি করে? সায়ানাইড CN- থেকে লোন পেয়ার গ্রহণ করে। তাহলে তোমার এর ক্ষেত্রে সংকরায়ন হয় sp3d, এই ধরনের সংকরায়ন হয়। তো এদের যে আয়রনের যে ফাঁকা ডি অরবিটাল থাকে, সেই ফাঁকা ডি অরবিটালে লিগ্যান্ডের থেকে লোন পেয়ার অ্যাকসেপ্ট করে। লিগ্যান্ডের থেকে লোন পেয়ার অ্যাকসেপ্ট করছে মানে অসমযোজী বন্ধন তৈরি করছে, ঠিক আছে। আর একটা বন্ধন যেটা, সেটা হচ্ছে কার্বনের সাথে নাইট্রোজেন, এই যে বন্ধনটা ট্রিপল বন্ড, এটা তো সমযোজী বন্ধন। তাহলে অসমযোজী বন্ধনও হচ্ছে, আবার তড়িৎযোজী বন্ধনও হচ্ছে, আবার সমযোজী বন্ধনও হচ্ছে। তাহলে 1 নাম্বারের সাথে আর 3 নাম্বার, তাহলে কোনটা হবে? অপশন বি। একের সাথে 2 দেখাচ্ছিল না অপশনটা? 1 এর সাথে 2 না, 3 3 হবে হবে। তো তাহলে। হ্যাঁ 3 হবে, অপশন ভুল ভুল আছে, বুঝলে? অপশনটা একটু ঠিক করে নিও, এটা 1 এর সাথে 3 হবে, 1 এর সাথে 3 হবে। আচ্ছা, I3 মাইনাস হবে, প্লাস হবে না। I3 মাইনাসের ক্ষেত্রে লুইস অ্যাসিড কোনটা? তাহলে I2 ও একটা I মাইনাস, ও থেকে ইলেকট্রন জোড় নেয়, নিয়ে I3 মাইনাস হয়। তাহলে এটা হচ্ছে লুইস অ্যাসিড, আর এ হচ্ছে LB, লুইস বেস। তাহলে যারা লোন পেয়ার দান করে তাদেরকে বলা হয় লুইস বেস, আর যারা অ্যাকসেপ্ট করে তাদেরকে বলা হয় লুইস অ্যাসিড। তাহলে এখানে লুইস অ্যাসিড কোনটা হবে? I2 যেটা, এটা হবে লুইস অ্যাসিড। তারপরে 33-এর কোশ্চেন, একটু আগে আমরা পড়লাম ক্যাটায়নের আধানের পরিমাণ যত বাড়বে ধ্রুবায়ন ক্ষমতা তত বাড়বে। এদিকে ম্যাঙ্গানিজের চার্জ 2 একক। রেডক্সে পড়েছো যে একটি যৌগে যতগুলো পরমাণু থাকে সমস্ত পরমাণুর জারণ সংখ্যার যোগফল 0 হয়। অক্সিজেনের জেনারেল অক্সিডেশন নাম্বার -2 হয়। তাহলে এই অক্সিজেন যদি -2 হয়, জারণ সংখ্যার যোগফল 0 হতে গেলে ম্যাঙ্গানিজের নিশ্চয়ই +2 হতে হবে, তবেই তো +2 -2 0 হবে। এই অক্সিজেন, একটা অক্সিজেন -2, 3টে অক্সিজেনের -6 যদি হয়, দুটো Mn এর +6 হবে, তার মানে একটা Mn এর +3। অক্সিডেশন নাম্বার অলওয়েজ একটা অ্যাটম বা একটা পরমাণুর জন্যই কাউন্ট করা হয়। তাহলে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা এখানে +2, এখানে +3, এখানে কত? +7। এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা +4। তাহলে যে ক্যাটায়নের আধানের পরিমাণ যত কম তার আয়নীয় চরিত্র তত বেশি হবে। তাহলে এখানে কোন ক্যাটায়নের আধানের পরিমাণ সব থেকে কম আছে? বলো। MnO। তাহলে এইটা হবে, এইটা হবে আয়নীয় প্রকৃতির। Mn2O7 হবে সমযোজী প্রকৃতির, এটা মাথায় রাখবে। তাহলে ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিজ এদের হায়ার অক্সিডেশন স্টেটের যে যৌগগুলো আছে সেগুলো কিন্তু কোভ্যালেন্ট প্রকৃতির হয়। লোয়ার অক্সিডেশন স্টেটের যে যৌগগুলো সেগুলো আবার আয়নিক প্রকৃতির হয়ে থাকে। 34-এর কোশ্চেন কি বলছে? Al2Cl3 এটা সমযোজী যৌগ, Al2Cl6 হবে, কিন্তু Al2Cl3 এইটা হচ্ছে আয়নীয়, কারণ Al3+ আয়নের হাইড্রেশন এনথালপির মান আবার যথেষ্ট বেশি। হাইড্রেশন এনথালপির ভ্যালু এতটাই বেশি থাকে যে অ্যালুমিনিয়ামের আয়নায়ন এনথালপির মানটাকে অতিক্রম করতে পারে। সেই কারণে জলের মধ্যে যখন দিয়ে দেওয়া হয় তখন কিন্তু তোমার ওর যে হাইড্রেশন এনথালপির মান অনেক বেশি থাকার কারণে ওর আয়নাইজেশন এনথালপির মানটাকে সহজে অতিক্রম করে যেতে পারে। তারপরে 35-এর কোশ্চেনটা কি হবে? এটা বুঝতে পারলাম না স্যার। এটা বোঝেন, তার কারণ হচ্ছে বলেছে Al2Cl6 সমযোজী এবং ডাইমার হিসেবে থাকে। অ্যালুমিনিয়াম কিভাবে থাকে? এটা হচ্ছে ডাইমার ফরমেশনে থাকে।
ডাইমার রূপে থাকে। সমযোজী অবস্থায় অ্যালুমিনিয়াম এরকম ডাইমার রূপে থাকে। তাহলে এর যে লোন পেয়ার, এই ক্লোরিন থেকে লোন পেয়ার গ্রহণ করে, আবার অষ্টক পূর্তি করতে হবে। তো অ্যালুমিনিয়ামের বাইরের কক্ষে টোটাল কটা ইলেকট্রন আছে? দুটো, এইদিকে দুটো, এইদিকে ছটা। আবার অ্যালুমিনিয়ামের পি অরবিটাল ফাঁকা থাকে, ফলে এর থেকে এ নেয়, নিয়ে এরা ডাইমার রূপে থাকে। এটাকে বলে ডাইমার ফরমেশন, Al2Cl6। তাহলে এরা হচ্ছে এই অবস্থায় সমযোজী যৌগ হিসেবে থাকছে। কিন্তু বলছে যখন জলের মধ্যে দেওয়া হচ্ছে তখন আয়নে ভাঙছে। কেন আয়নে ভাঙছে? তার কারণ অ্যালুমিনিয়ামের চার্জ কয় একক? Al2Cl3 6H2 হ্যাঁ, যখন জলে ভাঙছে তার সংকেতটা Al2Cl3 থাকছে। তখন এটা মেন হচ্ছে Al Cl3.6H2 হবে। না না Al-Cl3। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে এই যে যখন অ্যালুমিনিয়ামকে জলের মধ্যে দেওয়া হচ্ছে তখন আয়নীয় হচ্ছে, কিন্তু এমনি অবস্থায় অ্যালুমিনিয়াম কি হয়ে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেটা ডাইমার রূপে অবস্থান হ্যাঁ করছে এবং ডায়মন্ড রূপে থাকলো, কিন্তু এই জলের অবস্থায় জলের সমযোজী, এই অবস্থায় কোভ্যালেন্ট সমযোজী। কিন্তু যখন এটাকে জলের মধ্যে দেওয়া হচ্ছে, Al3+ এর পজিটিভ চার্জের পরিমাণ বেশি না। তাহলে হাইড্রেশন এনথালপি ডিপেন্ড করে চার্জ বাই রেডিয়াসের উপরে। হাইড্রেশন এনথালপি ডিপেন্ড করবে চার্জ বাই রেডিয়াস, এই অনুপাতের উপর। তাহলে অ্যালুমিনিয়ামের পজিটিভ চার্জের পরিমাণ 3 একক, যেমন Li+ এর হাইড্রেশন এনথালপির ভ্যালুটাও বেশি, আবার অ্যালুমিনিয়ামের হাইড্রেশন এনথালপির ভ্যালু বেশি। তাহলে হাইড্রেশন এনথালপির মান এতটাই বেশি হয়, তাহলে এর যে পরপর 3টে ইলেকট্রন বার করার জন্য যে এনার্জি প্রয়োজন, সেই এনার্জি সাপ্লাই কে করে? হাইড্রেশন এনথালপি। ওই কারণে তখন এ আবার মানে আয়নীয় জল যৌগ হিসেবে জল বিহেভ করে, তাই করতে তো? পারে। হুম। মানে জলের তারপরেরটা, যে হাইড্রেশন শক্তিটা সেই এনথালপিটা দেয়। হ্যাঁ, হাইড্রেশন এনথালপি ওই দুটোকে সাপ্লাই করছে। ওই দুটো বলছি, তোমার ওই তিনটে ইলেকট্রন বার করার জন্য পজিটিভ যে চার্জ এনার্জি লাগছে সেইটা। তাহলে He2+ আয়নের বন্ড অর্ডার, তাহলে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করি কি হবে? 1s2। তাহলে দুটো হিলিয়ামের, এটা একটা হিলিয়ামের 1s, এটা একটা হিলিয়ামের, এটা একটা 1s অরবিটাল, এটা আরেকটা হিলিয়ামের 1s। তাহলে দুটো 1s অরবিটাল একবার সেম ফেজে মিলিত হবে, একবার বিপরীত ফেজে মিলিত হবে। তাহলে এই দুটো সেম ফেজে মিলিত হয়ে সিগমা 1s তৈরি করলো, বিপরীত দশায় মিলিত হয়ে সিগমা স্টার 1s। তাহলে হিলিয়াম পরমাণুর 1s এ কটা করে ইলেকট্রন থাকে? দুটো। তাহলে হিলিয়াম 2 শুধু প্লাস দিয়েছে, শুধু প্লাস দিয়েছে। তাহলে 4টে ছিল, শুধু প্লাস মানে আর একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, মানে এখন 3টে ইলেকট্রন থাকবে। এখন কটা থাকবে ইলেকট্রন? যদি শুধু হিলিয়াম 2 হতো, তখন এইদিকে একটা হিলিয়ামের দুটো ইলেকট্রন, এদিকে আর একটা হিলিয়ামের দুটো থাকতো। বাট হিলিয়ামের মাথার দুটো হিলিয়াম পরমাণুর মাথার উপর প্লাস রয়েছে, মানে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। তাহলে এখন টোটাল এদিকে দুটো, এদিকে একটা, 3টে ইলেকট্রন থাকলো। তাহলে এই 3টে ইলেকট্রন যখন সাজাবো, লোয়ার এনার্জির অরবিটালে আগে ইলেকট্রন দিতে হবে, তারপরে হায়ার এনার্জির অরবিটালে। তাহলে বন্ড অর্ডার কত হবে? বন্ড অর্ডার ইকুয়াল টু NB মাইনাস হাফ হবে, হাফ। Na/2, ঠিক, হাফ হবে। 2 - 1/2। বন্ডিং ইলেকট্রন দুটো, অ্যান্টি বন্ডিং এ 1/2, তাহলে এটা হয়ে যাবে হাফ। তাহলে 0.5 হবে। ঠিক আছে, তাহলে এই 35টা কোশ্চেন আমাদের আজকে ছিল। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থেকে ভালো করে পড়াশোনা করো। স্যার যেটা লাস্ট কোশ্চেনটা বললেন বন্ড অর্ডারটা, ফর্মুলাটা একবার বলে দিন কি করে বুঝবো? বন্ড অর্ডারের ফর্মুলা হচ্ছে নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন, মানে যেগুলো বন্ডিং মলিকুলার অরবিটাল থাকবে, সেই আপনি বন্ডিং যেটা মলিকুলার যেটা অরবিটালের করে দেখালেন ওটা ইলেকট্রন একবার খুলুন না। মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন। অ্যান্টি বন্ডিং ইলেকট্রন কোনগুলো? যেগুলো অ্যান্টি বন্ডিং অরবিটালে যে ইলেকট্রন গুলো থাকবে, সেই ইলেকট্রন গুলোকে বলা হয় অ্যান্টি বন্ডিং ইলেকট্রন। তাহলে বন্ডিং ইলেকট্রন থেকে অ্যান্টি বন্ডিং ইলেকট্রনকে মাইনাস করে 2 দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায়, এইটাকে বলা হয় BO বা বন্ড অর্ডার। এই বন্ড অর্ডারের মান যত হিলিয়াম বেশি হয়, 2+ যেমন কে একবার একটু হাইড্রোজেনের বলে দিন। বন্ড অর্ডার 1 হয়, ওই জন্য হাইড্রোজেন মলিকুল একটা বন্ধন করে। অক্সিজেনের বন্ড অর্ডার 2 হয়, ওই জন্য অক্সিজেন পরমাণু দুটো বন্ধন করে। নাইট্রোজেনের বন্ড অর্ডার 3 হয়, তাই নাইট্রোজেন পরমাণু মানে দুটো নাইট্রোজেন পরমাণু দুজনের মধ্যে ট্রিপল বন্ড করে। তাহলে এই বাট বন্ড অর্ডারের দৈর্ঘ্য, এই বন্ড অর্ডারের মান যত বেশি হবে,
বন্ধন দৈর্ঘ্য তত কম হবে। এইগুলো একটু ইনফরমেশন মনে না রাখার ঠিক আছে বিষয়। স্যার, বুঝতে পেরেছি। বলছি বন্ডিং ইলেকট্রন আর অ্যান্টি বন্ডিং ইলেকট্রন কি করে কাউন্ট করবো এটা বুঝতে পারছি না। তা ওই জন্য মলিকুলার অরবিটাল থিওরি তো পড়তে হবে। আজকে তো এমসিকিউ ক্লাস, আজকে তো ওই মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম করার ক্লাস না, তাও আমি অল্প করে বলে দিয়েছি। তোমাদের স্যার যেটা বলেছেন থিওরি তোমাদের হয়ে গেছে, তোমাদের আমাকে করাতে হবে এমসিকিউ। তাও তো আমি মোটামুটি রিলেটেড থিওরিটা চেষ্টা করেছি যতটা আর তার লাস্ট সঙ্গে। লাস্ট পেজটা একবার দেখান না, আমি একটু হ্যাঁ দেখতে হ্যাঁ, চাই লাস্ট পেজটা। লাস্ট একদম যে লাস্ট পেজটা যেটা করালেন ওটা আরেকবার দেখান। এই যে হিলিয়ামের যেটা, হ্যাঁ হ্যাঁ, ওটা একটুখানি ওটা একটু বুঝিয়ে দিন না। হিলিয়ামের লাস্ট, এই যে হিলিয়ামের, তাহলে এই দুটো হিলিয়াম পরমাণু, তাহলে এটা একটা তিনটে হিলিয়াম তিনটে পরমাণুর ইলেকট্রন 1s। থাকলো, অত বোঝা গেল। তিনটে হ্যাঁ। ইলেকট্রন থাকলো। এবার হুম লোয়ার স্টেজে দুটো থাকলো, আপার স্টেজে গিয়ে একটা থাকলো। ওটা এবার হুম। কোনটা অ্যান্টি টোটাল, বন্ডিং বন্ডিং? তাহলে এটা একটা হিলিয়াম পরমাণুর 1s, এটা আর একটা হিলিয়াম পরমাণুর 1s। তাহলে এই দুটো 1s একবার সমদশায় মিলিত হয়, এটা ফিজিক্সের জিনিস, ইন্টারফেয়ারেন্স বলে। ব্যতিচার পড়তে হয়, এটা বুঝতে গেলে ভালো করে ব্যতিচারের বিষয়টা আছে। ডি ব্রগলি হাইপোথিসিস লাগে যে ইলেকট্রন ক্যান মুভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস লাইক এ ওয়েভ, এসব অনেক কিছু আছে, এটা ডিটেলস করাতে গেলে অনেক সময়ের ব্যাপার। তাহলে এমনি সিম্পল অবস্থায় এগুলো হচ্ছে অ্যাটমিক অরবিটাল। তাহলে এটা একটা হিলিয়াম পরমাণুর 1s অরবিটাল, এটা আর একটা হিলিয়াম পরমাণুর 1s অরবিটাল। তাহলে দুটো 1s একবার সেম ফেজে সমদশায় মিলিত হয়। তাহলে সমদশায় মিলিত হয়ে যে অরবিটালটা তৈরি করে তাকে বন্ডিং বলে। এই বন্ডিং অরবিটালটা নিউক্লিয়াসের কাছে থাকে, অ্যান্টি বন্ডিংটা নিউক্লিয়াস থেকে দূরে থাকে। ওই জন্য বন্ডিং এ ইলেকট্রন থাকলে তার উপরে নিউক্লিয়াসের আকর্ষণ বেশি হয়, তার স্থায়িত্ব বৃদ্ধি পায়। অ্যান্টি বন্ডিং নিউক্লিয়াস থেকে দূরে থাকে, ওই অ্যান্টি বন্ডিং ইলেকট্রন থাকলে ওর স্থায়িত্ব কমে যায় বা হ্রাস পায়। তাহলে তোমার ঠিক আছে দুটো, স্যার, বন্ডিং ইলেকট্রন দুটো হয়েছে বুঝলাম, অ্যান্টি বন্ডিং কি করে একটা হলো? এই যে এই অরবিটালটা অ্যান্টি বন্ডিং, তাহলে দুটো এটা একটা 1s অরবিটাল, এটা একটা 1s। তাহলে দুটো 1s একবার সমদশায় মিলিত হবে, একবার বিপরীত দশায়। তাহলে সমদশায় মিলিত হয়ে এটা হচ্ছে সিগমা 1s বন্ডিং অরবিটাল তৈরি করছে। আর এই দুটো 1s বিপরীত দশায় মিলিত হয়ে একবার অ্যান্টি বন্ডিং অরবিটাল এইটা উপরে তৈরি করলে, স্টার চিহ্ন দেওয়া মানে অ্যান্টি বন্ডিং। তাহলে যতগুলো পারমাণবিক কক্ষক মিলিত হয়, যতগুলি পারমাণবিক কক্ষক মিলিত হয় ততগুলি আণবিক কক্ষক তৈরি হয়। পারমাণবিক কক্ষক মিলিত হয় ততগুলি আণবিক কক্ষক তৈরি হয়। তাহলে এটা একটা হিলিয়ামের 1s, এটা আর একটা, তাহলে কটা পারমাণবিক কক্ষক মিলিত হচ্ছে? দুটো। তাহলে সেই জন্য হুম। একটা সিগমা বন্ডিং হবে, একটা অ্যান্টি বন্ডিং হবে। যদি চারটে পারমাণবিক কক্ষক মিলিত হয়, চারটে সবসময় মলিকুলার অরবিটাল তৈরি হবে। তার মধ্যে যতগুলো বন্ডিং ঠিক ততগুলো অ্যান্টি বন্ডিং হবে। ইলেকট্রন যখন সাজাবো আমরা লোয়ার এনার্জি থেকে আস্তে আস্তে নিচের থেকে হায়ারের দিকে যাব। যেহেতু নিচে, এটা তিনটে ইলেকট্রন আছে বলে আগে নিচে দুটো পূরণ করে হ্যাঁ তারপর হ্যাঁ, উপরে এটা একটা আপ দিয়েছে। বাউ প্রিন্সিপাল বলে, যে লোয়ার এনার্জির অরবিটাল ইলেকট্রন দ্বারা আগে পরিপূর্ণ হবে। ওইটা পরিপূর্ণ হওয়ার পরে ওর পরের যে নেক্সট হায়ার এনার্জির অরবিটাল থাকবে, ইলেকট্রন সেখানে ঢুকবে এবং হুন্ডের নীতি মেনে ঢুকবে। হুন্ডের নীতিতে এক একটা সমশক্তি সম্পন্ন কক্ষকে, তাহলে এটা যদি তিনটে পি অরবিটাল হয়, পি অরবিটালে আমি চারটে ইলেকট্রন ঢোকাবো। তাহলে প্রত্যেকটা অরবিটালে আগে একটা একটা করে ঢোকাতে হবে এবং প্রত্যেকের ঘূর্ণনটা একই দিকে হবে। এবার 4 নম্বর ইলেকট্রন যখন দেবো তখন আবার সে পেয়ারিং করবে। এটা হচ্ছে হুন্ডের নীতি। ঠিক হ্যাঁ আছে? স্যার, বুঝতে পারলাম। যদি শুধু Ag2 থাকতো তাহলে কি হতো? হ্যাঁ হ্যাঁ, যদি শুধু Ag2 থাকতো তাহলে চারটে ইলেকট্রন হতো, তখন টু মানে বন্ডটা দুটো জিরো মানে বন্ধন হতো না। হ্যাঁ। হিলিয়াম আর 2 যদি যদি হতো, ওই জন্য তো এদের বন্ডটা জিরো আসে বলে তো নিষ্ক্রিয় গ্যাস এরা বিক্রিয়া করে না। আমরা যেমন হাইড্রোজেনকে আচ্ছা লিখতে পারি কি H2 লিখতে পারি, অক্সিজেনকে O2 লিখতে পারি, কিন্তু হিলিয়ামের ক্ষেত্রে আমরা কখনো লিখি He2 লিখি না। তার কারণ এদের বন্ডটা জিরো হয়। বন্ডটা জিরো মানে একজনের সঙ্গে আরেকজনের কোনো বন্ধন নেই, সেই আচ্ছা কারণে এদের আচ্ছা, বন্ডটা জিরো Ag2 আসে। 2 প্লাস হলে স্যার, Ag2 2 প্লাস হলে দুটো ইলেকট্রন, তখন কি বন্ডটার এক হয়ে যেত? হ্যাঁ, তখন বন্ডটা এক হয়ে যাবে। হিলিয়াম মাথার উপর 2+ থাকলে বন্ডটা তখন 1 হয়ে যাবে। মানে অ্যান্টি বন্ডিং এ একটাও থাকবে না, তাই হ্যাঁ, তো? অ্যান্টি বন্ডিং একটাও থাকবে না। অ্যান্টি বন্ডিং ইলেকট্রন কমে গেলে বন্ডটা বেড়ে যায়। অ্যান্টি ওকে, বন্ডিং ক্লিয়ার। থেকে যত ইলেকট্রন কমে যাবে বন্ডটা তত বৃদ্ধি পাবে হ্যাঁ, বা সে তো বেড়ে যাবে। ফর্মুলাই তাই বলছে, যদি না নেগেটিভ হয় তো বাড়বেই। হুম হুম। ওকে স্যার, গুড নাইট। ঠিক আছে, গুড নাইট সবাইকে, ভালো থেকো সবাই।
থ্যাংক ইউ। কারোর কোথাও অসুবিধা নেই তো? মোটামুটি বুঝতে পারছো ক্লাস? Yes, sir. ওকে।